আই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন। ওই এত ডাকছি শুনতে পান না? তুমি তো খুব বেয়াদব মেয়ে। ভদ্রতা বলতে কিছু নেই তোমার মাঝে। আমি তোমার বয়সে অনেক বড়, তুমি নাম ধরে ডাকছো কেন? সরি, আমি তো আপনাকে নাম ধরে না ডাকলে শুনতেন না, তাই ডাকতে হলো। এখন বলো কিসের জন্য ডাকছো? সময় কম। বলছি শোনেন, আমি কিন্তু খুব ভালো মেয়ে। তারপর? দেখতে খুবই সুন্দর আর শান্তশিষ্ট। তারপর? আমার পেছনে প্রতিদিন 10-15 জন ছেলে ঘুরে প্রেম করতে, কিন্তু আমি তাদের পাত্তা দেই না। তা এইগুলো আমায় বলছো কেন? বলছি তার নিশ্চয়ই কোনো কারণ তো আছে কোনো। কি জন্য বলছো এখন বলো। আপনাকে আমি যেদিন ছাদে দেখেছি খালি গায়ে, সেদিন আমার বুকটা কেমন জানি বিটিভির মতো ঝিরঝির শব্দ করতে লাগলো। আর সেদিন রাতে যখন ঘুমিয়েছি তখন স্বপ্নে ফুল এইচডি ক্লিয়ার হয়ে আসছেন। তারপর থেকে শুধু আপনাকে দেখি, অবশেষে এই দাঁড়িয়েছে যে আমি আপনাকে ভালোবাসি। নীরব তো তানিয়ার কথা শুনে অবাক হয়ে গেছে, বিশ্বাস করতে পারছে না। তখন নীরব তানিয়াকে বলল, তোমার কানের 1 ইঞ্চি নিচে ঠাস করে দুটো চড় দিলে এই বিটিভির ঝিরিঝিরি ভালোবাসা যাবে। ওই তোমার বয়স কত? আর আমার বয়স কত দেখছো? পিচ্চি মেয়ে বলে কি, এখনো ঠিক করে হাঁটতে শিখেনি আর আসছে ভালোবাসতে। যাও বাসায় যাও, ভালোবাসার ভূত মাথা থেকে ফেলে দিয়ে মন দিয়ে পড়াশোনা করো। দেখুন, আমি কিন্তু ছোট্ট না, অনেক বড় হয়েছি। আর কে বলল আমি হাঁটতে পারি না? আমি বাতাসের গতিতে দৌড়াতে পারি। এখন এই উল্টো পাল্টা কথা রেখে আমার ভালোবাসা মেনে নিন, নয়তো আমি আপনার আম্মুর কাছে গিয়ে বলবো আপনি সিগারেট খান। ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো, কিন্তু কাজ হবে না। আম্মু এটা কখনো বিশ্বাস করবে না। দেখুন, আমি ভালো করে বলছি আমায় ভালোবাসেন, নয়তো সত্যি আমি আপনাকে কিন্তু। তখন নীরব একটু রেগে বলল, আমাকে কি করবি? যা তো পিচ্চি মেয়ে, শুধু শুধু সময় নষ্ট করছিস। তখন তানিয়া দৌড়ে এসে নীরবের কলার ধরে বলল, আমি পিচ্ছি তাই না? তোর কোন দিক দিয়ে মনে হয় আমি পিচ্ছি দেখা? তখন নীরব মনে মনে বলল, যাহ বাবা, পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? এখন কি করে বোঝাবো? তখন তানিয়া আবার বলল, ভালো করে আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখ আমি পিচ্ছি কিনা। তুমি তো পিচ্চি, এটা আবার বলার কি আছে? আর আমায় তুই করে বলছো কেন? তুই কি বললি? আমি পিচ্ছি? তোকে তো আজ আমি। এই বলে তানিয়া নীরবকে ঘুষি মারতে লাগলো। কিছুক্ষণ পর থেমে বলল, আজ ছেড়ে দিলাম, কাল আমায় প্রপোজ করবি, মনে থাকে জানো। নীরব কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল, কি সাংঘাতিক মেয়ে ভাইরে, ঘুষি দিয়ে হাড্ডি গুড্ডি মনে হয় নড়িয়ে ফেলছে। তখন তানিয়া আবার বলল, এবার শান্ত গলায় বলল, আজ বিকেলে কিন্তু আমায় পড়াতে আসবেন, মনে থাকে জানো। নীরব মনে মনে বলে, জীবন থাকতে না যাব না। তারপর নীরব সেখান থেকে চলে আসলো। বাসায় এসে খাবার খেয়ে রুমে গিয়ে রেস্ট নিতে লাগলো। বিকেলে নীরব ছাদে বসে হেডফোন লাগিয়ে গান শুনছিল। হঠাৎ তার আম্মু ছাদে আসলো আর এসে হেডফোনটা টান দিয়ে নিয়ে গেল। ফোন থেকে খুলে চলে গেল হেডফোন তার আম্মুর হাতে। তখন তার আম্মু রাগী গলায় বলল, কিরে শয়তান পোলা, তুই ছাদে বসে আছিস কেন? নীরব অবাক হয়ে তার আম্মুকে বলে, যা বাবা, তাহলে কোথায় গিয়ে বসে থাকবো? তোকে গতকাল রাতে কি বললাম আমি? কি বলেছিলে মনে নেই? আবার বলো। তোকে না গতকাল রাতে বললাম তোর রফিক চাচার মেয়েকে গিয়ে পড়াতে। ওই মেয়েকে আমি গিয়ে পড়াবো, না পারলে তুমি গিয়ে পড়াতে পারো। কেন পড়াতে পারবি না? তখন নীরব মনে মনে বলে, কি করে বলি এখন? ওই মেয়ে যে শয়তানের নানি, যদি এটা বলি তাহলে ঝাড়ু দিয়ে মারবে। তখন নীরব কিছু বলছে না বলে তখন তার আম্মু আবার বলল, কিরে বল, কেন পড়াতে পারবি না? এমনি আম্মু, আমি মেয়ে মানুষকে পড়াই না, তার উপর আবার একা একটি মেয়ে।
তাই বলে কি হয়েছে? শোন, আমি এত কথা শুনতে চাই না। এখনই যাবি তানিয়াকে পড়াতে? যদি না যাস তাহলে তোর খাবার খাওয়া বন্ধ। এটা কোনো কথা বললে আম্মু তুমি? এটাই কথা। যাবি কিনা বল। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর নীরব বাধ্য হয়ে ছাদ থেকে চলে আসলো মায়াকে পড়াতে যাবে। নীরব তার রুমে এসে একটু রেডি হয়ে চলে আসলো বাসার বাইরে। তখন নীরব দেখতে পেল সাব্বির তার দিকে আসছে। নীরবের সামনে এসে বলল, কিরে দোস্ত, কোথাও যাস নাকি এখন? আর বলিস না, আম্মুর কারণে ওই তানিয়াকে পড়াতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আর সন্ধ্যায় আড্ডা দেওয়ার জায়গায় চলে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, যা, আমি সময় মতো চলে আসব। তারপর সাব্বির চলে গেল। নীরব আর দাঁড়িয়ে না থেকে চলে আসলো সেখান থেকে। তানিয়ার বাসায় এসে কলিং বেল বাজাতেই তখন তার আম্মু দরজা খুলে দিল। নীরব তখন সালাম দিল। তানিয়ার আম্মু সালামের উত্তর নিয়ে বলল, কেমন আছো বাবা তুমি? ভালো আছি চাচি, আর আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। তুমি ওপরের ওই কোনার রুমে যাও, আমি তানিয়াকে ছাদ থেকে নিয়ে আসছি। মেয়েটা সারাদিন ছাদে গিয়ে বসে থাকে। আচ্ছা ঠিক আছে চাচি, আমি যাচ্ছি। তারপর নীরব গিয়ে রুমে বসে রইল। এদিকে তানিয়ার আম্মু গিয়ে দেখে তানিয়া ছাদে দাঁড়িয়ে আছে। তখন তানিয়াকে বলল তাকে পড়াতে আসছে। এটা শুনে দৌড়ে চলে আসে। এসে দেখে নীরব সত্যি এসেছে আর বসে আছে। তখন তানিয়া গিয়ে দৌড়ে তার বইগুলো নিয়ে আসলো আর টেবিলে বসে পড়লো। তখন বসে বলল, তোমার অপেক্ষায় ছিলাম, কখন আসবে তুমি। অবশেষে তুমি এসে হাজির। হয়েছে হয়েছে, থাক আর বলতে হবে না। দাও এখন বই দাও, তোমার কোন সাবজেক্টের সমস্যা সেটা দাও। আমার তো একটা সাবজেক্টের মাঝে সমস্যা, সেটা হচ্ছে তুমি এখনো আমায় ভালোবাসার কথা বলনি। বললে সব ঠিক হয়ে যাবে। দেখো রাগ উঠাবে না এই উল্টাপাল্টা কথা বলে, তাহলে কিন্তু আমি মারবো তোমায়। মারো, সমস্যা নেই। আমার বর আমায় মারবে তাতে কি হয়েছে? এই তো আমার সৌভাগ্য। তখন নীরব মনে মনে বলল, এই মেয়ে পাগল হয়ে গেছে, একে না মারলে বুঝতে পারবে না। কথাই আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে উঠাতে হয়, তাই করতে হবে। তখন তানিয়া আবার বলে উঠল, শোনো, তুমি কিন্তু অন্য মেয়ের সাথে কথা বলবে না। ভুলেও অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। সূর্য যদি দক্ষিণ দিকে উঠে তবুও তাকাবে না। আর প্রত্যেক দিন সকালে আমায় গুড মর্নিং বলবে আর রাতে গুড নাইট বলবে। তার সাথে অবশ্যই কিস করতে হবে। আমার জন্য প্রতিদিন বিকেলে চকলেট কিনে নিয়ে আসতে হবে। আর টাকা না থাকলে চকলেট আনা লাগবে না, তোমার ঠোঁট হলেই হবে। আর প্রতিদিন আমায় স্কুল থেকে নিয়ে আসবে। দুজন একসাথে আসবো, ফুচকা খাবো, তারপর হাত ধরে হাঁটতে হাঁটতে বাসায় আসবো। এইগুলো যদি না করো তাহলে তোমার আম্মুকে গিয়ে বলবো তুমি কলেজ রেখে মেয়ে নিয়ে ঘুরো। তোমার খবর আছে কথা না শুনলে, এই বলে দিলাম। নীরব তো তানিয়ার কথা শুনে অবাক হয়ে গেছে, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তখন নীরব মনে মনে বলল, এটা কি মেয়ে না অন্য কিছু? বাবারে বাবা, কি সাংঘাতিক মেয়ে! আমি কি একে পড়াতে আসছি নাকি ব্ল্যাকমেইল হতে আসছি? যাই হোক, এর কাছে হারা যাবে না। একে একটু টাইট দিতে হবে, ভয় দেখাতে হবে, যাতে আম্মুর কাছে কিছু না বলতে পারে আর আমার পিছু না লাগে। তখন নীরব তানিয়াকে একটু রাগী গলায় বলল, কি বললে তুমি? যখন মায়ের খাবে তখন বুঝতে পারবে। তুমি এখন বাচ্চা মেয়ে, এখনো বড় হওনি। আর একবার ভালোবাসার নাম নিলে মেরে হাড্ডি ভাঙবো। তখন তানিয়া উঠে গিয়ে নীরবের শার্টের কলার ধরে রাগী গলায় বলল, ওই, আমায় কি তোর বাচ্চা মনে হয়? আমার কোথায় লেখা আছে বাচ্চা মেয়ে? বল, আমি যথেষ্ট বড় হয়েছি, তোর বাচ্চার মা হয়ে তখন দেখতে পারবি। তখন নীরব তানিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন নীরবে তার শার্টের কলার থেকে হাত সরিয়ে তার পাশে একটা লাঠি ছিল, সেটি দিয়ে একটা বাড়ি দিল তানিয়াকে। লাঠির বাড়ি খেয়ে চুপ করে বসে পড়লো তানিয়া। তখন নীরব বলল, ভালো করে বলছি শুনো, এই পাগলামি বন্ধ করো। আমার সামনে আর এইগুলো বলবে না, তাহলে আরও কয়েকটি লাঠি দিয়ে বাড়ি দিব। এখন আর একটা কথা না বলে বই বের করো, ইংরেজি বই। তখন তানিয়া আর কোনো কথা না বলে বই বের করলো। তখন নীরব সেখান থেকে কিছু পড়ার জন্য দিল। তখন পড়তে লাগলো। তখন নীরব মনে মনে বলল, যাক, বাঁচা গেল, এক লাঠির বাড়িতে কাজ হয়েছে। আর কিছুক্ষণ পর তানিয়ার পড়া শেষ। তখন নীরবকে বলল,
শুনছো, আমার পড়া শেষ। এইভাবে বলছো কেন? আমি তোমার স্যার, তাই স্যার বলে ডাকবে। পারবো না স্যার ডাকতে, মিষ্টি বর ডাকতে বললে পারবো। তখন নীরব একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলল। কি স্যার বলবে? তখন তানিয়া কান্না কণ্ঠে বলল, ডাকবো। তাহলে এখন যা পড়ছো সব লিখো। ঠিক আছে স্যার, লিখছি। তারপর তানিয়া লিখতে শুরু করলো। কিছুক্ষণ পর খাতা দিয়ে বলল, লেখা শেষ স্যার। দাও দেখি। তখন নীরব খাতা দিয়ে অবাক হয়ে গেল আর বলল, তুমি লিখবে ইংরেজি আর লিখছো বাংলা। আমি কোনটা দিছি লিখতে? আমি ইংরেজি বাংলা লিখছি, পরে দেখেন। ঠিক আছে, দেখি কি লিখছো। স্যার একটু জোরে পড়বেন। তখন নীরব পড়তে লাগলো। আমার প্রিয় হবু বর, দাঁড়া আগে বকা দিয়া লই। কসাই বর, শয়তান বর, বজ্জাত বর, ফাজিল বর, বান্দর বর। তোর উপরে ঠাডা পড়তো কিন্তু পরে নাই। আমার বর বলে শয়তান। এইভাবে কেউ তার বউকে মারে? কোথায় একটু আদর করে পড়াবে, তা না করে লাঠি দিয়ে মারছে। ইস, আমার শিশু হাড্ডি সব কাঁপছে। এখন আর কিছু বললাম না, শুধু এতটুকু বলবো, অনেক ভালোবাসি তোমায়। নীরব এটা কি করবে বুঝতে পারছে না। তখন দিল আরো 2টা বাড়ি আর বলল, আমি কতবার বলছি এই ভালোবাসার ভূত মাথা থেকে সরিয়ে নিতে। তোমার বয়স কত আর আমার বয়স কত দেখছো? তুমি এখনো বাচ্চা মেয়ে। আর কিছু বলবো না, আমিও তোমাকে পড়াতে আসছি। এখন সুন্দর করে পড়ো, নয়তো আরো 2টি দিব। তখন তানিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখন নীরব বলল, এই শয়তানি না করলে মায়ের খেতে হতো না। এখন ইংরেজি লিখো যা পড়ছো। যদি একটা কিছু ভুল হয় তাহলে আরো মাইর পড়বে। তানিয়া ফুপিয়ে ফুপিয়ে লিখতে লাগলো। নীরব ভেবে নিয়েছিল আর হয়তো দুষ্টুমি করবে না, কিন্তু তা ভুল করলো নীরবের ভাবনাকে। তখন তানিয়া তার কান্না থামিয়ে লিখতে লাগলো। কিছুক্ষণ পর লেখা থামিয়ে দিল আর নীরবের ঠোঁটের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আর তখন তার পা দিয়ে নীরবের পায়ের উপর পা রেখে দুষ্টুমি করতে লাগলো। আস্তে আস্তে তার পাটা উপরে উঠাতে লাগলো। তখন নীরব তার পা নামিয়ে দিল। তখন আবার তানিয়া দুষ্টুমি করতে লাগলো। তখন নীরব লাঠিটা নিয়ে দিল 2টা বাড়ি আর বলল, আমি তোমার স্যার, ভদ্রভাবে থাকো। দুষ্টুমি করছো কেন? কতবার বললাম দুষ্টুমি করো না, আবারও দুষ্টুমি শুরু করলে। এখন যে মাইর খেয়ে কান্না করলে তবু দুষ্টুমি গেল না। আবার যদি দুষ্টুমি করো তাহলে আরো 2টি বাড়ি দিব। তখন তানিয়া নীরবের বাড়ি দেওয়ার জন্য এবার প্রচণ্ড রেগে গেল আর বলল, কি বললি তুই? আমার স্যার? তোরে সর, আমি আজ বের করছি। তারপর তানিয়া তার চেয়ার থেকে উঠে এসে নীরবের শার্টের কলার ধরে টেনে উঠালো আর পাশে একটা খাট ছিল সেটাতে নিয়ে নীরবকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন নীরবের উপরে বসে বলল, তুই যদি আমার জান না হতি তাহলে তোকে মেরে এখানে বালি চাপা দিয়ে দিতাম। আজ পর্যন্ত আমার আম্মু আব্বু কেউ আমার গালে হাত তোলেনি, আর তুই আমায় কতগুলো বাড়ি দিছিস, কাঁদিয়েছিস। তোর কত সাহস, তুই আমায় মারছিস? এই বাড়ি দেওয়ার জন্য অনেক ব্যথা পেয়েছি। আমি তো তোকে মারতে পারবো না, কারণ আমার বরকে আমি মারতে পারবো না। তার প্রতিশোধ নেব তোর ঠোঁটে কামড় খেয়ে। নীরব তখন লক্ষ্য করলো তানিয়া কথা বলতে বলতে তার হাত বেঁধে ফেললো তার ওড়না দিয়ে। তা খেয়াল করেনি। তখন পাশে আরেকটা ওড়না ছিল, সেটা দিয়ে পা বেঁধে ফেললো নীরবের। তারপর তানিয়া গিয়ে দরজা বন্ধ করে আসলো, সাথে একটা বোতল নিয়ে আসলো, তার মাঝে হয়তো কিছু আছে। তখন তানিয়া নীরবের কাছে এসে তার বুকে উঠে বসলো। তখন নীরব বলল, দেখো এটা কিন্তু ভালো হচ্ছে না, আমায় ছাড়ো বলছি, আর দরজা খুলো। কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি জানি। এমনি তোর ঠোঁটের লোভ সামলাতে কষ্ট হচ্ছিল, তার মাঝে তুই আমায় আবার মারছিস। তানিয়া এই বলে বোতল থেকে কিছু একটা নীরবের ঠোঁটের উপর ফেললো। তখন নীরব একটু খেয়ে দেখলো, এটা হচ্ছে মধু। তখন নীরবের ঠোঁটে অনেকটা মধু ফেললো। তানিয়া আর সেটা খেতে লাগলো, তানিয়া তার ঠোঁট দিয়ে। তারপর সে নীরবের ঠোঁট পাগলের মতো কিস করতে লাগলো। এত মিষ্টি ঠোঁট তোমার, মধুর চেয়েও মিষ্টি। আহ কি টেস্ট! আর পারছি না নিজেকে সামলে রাখতে, আগে ঠোঁট খেয়ে নেই। এই বলে তখন তানিয়া নীরবের ঠোঁট কামড়ে টেনে পাগলের মতো খেতে লাগলো। আর এদিকে বেচারা নীরব তো শেষ ঠোঁটের ব্যথায়। তখন নীরব মনে মনে বলল, কেন যে একে মারতে গেলাম? একটু দুষ্টমি করতো,
আমার ঠোঁটের 13টা বাজিয়ে ফেলছে, আর একে পড়াতে আসবো না। দরকার হলে কচু গাছের ডালের সাথে ফাঁসি দিয়ে মরবো, তবুও আর একে পড়াবো না। একবার কোনো মতো বাসায় যাই। তখন তানিয়া আবার বলল, ওফ কি টেস্ট! এর চেয়ে মজা আর কি হতে পারে? মধুর চেয়েও মিষ্টি তোমার ঠোঁটগুলো। এই বলে আবার ঠোঁট খেতে লাগলো কামড়ে। নীরব কিছুই বলতে পারছে না, কারণ তার ঠোঁট তো তানিয়ার দখলে, আর হাত পা বাঁধা। এভাবে আরো 15 মিনিট কেটে গেল, তবুও তানিয়া ঠোঁট খেতে লাগলো, ছাড়ছে না। তখন নীরব অনুভব করলো তার ঠোঁট জ্বালা পোড়া করছে, হয়তো কেটে গেছে। তখন নীরব তানিয়ার কাছ থেকে ছুটতে নড়াচড়া করতে লাগলো, কিন্তু তানিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে আরো পাগলামি করতে করতে ঠোঁট খেতে লাগলো। তখন নীরব মনে মনে বলল, আল্লাহ বাঁচাও, কোন দিকে আসো তুমি? এই গুন্ডি পিচিমের হাত থেকে বাঁচাও, আর নয়তো কাউকে পাঠাও, এখন মরেই যাব। তখনই নিচ থেকে তানিয়ার আম্মু বলল, তানিয়া মা, একটু জলদি নিচে আয়, তোর বান্ধবী ফারিয়া আসছে। তখন তানিয়া নীরবকে ছেড়ে দিয়ে বলল, শয়তানটা আসার আর সময় পেল না। একটু বরকে আদর করছিলাম, তাও করতে দিল না। সবকিছু নষ্ট করে দিল। তখন তানিয়া নীরবের বুকের উপর থেকে উঠে নীরবের হাতের বাঁধন খুলে বলল, পায়ের বাঁধন খুলে নাও, আর এই নাও 100 টাকা। এটা দিয়ে ঠোঁটের ওষুধ কিনবে, একটু কেটে গেছে। আমি আবার আগামীকাল তোমার ঠোঁট খাবো। আজকের মতো পড়া শেষ। তাহলে আমি এখন যাই, তুমি আসো। এই বলে চলে গেল তানিয়া। আর নীরব তখন বলল, কি মেয়ে বাব্বা, ঠোঁট খেতে 100 টাকা দিয়ে গেছে, আর আসবোই না পড়াতে, যে যাই বলুক, শয়তান মাইয়া। এই বলে নীরব তার পায়ের বাঁধন খুলে উঠে পাশে একটা ওয়াশরুম ছিল, সেখানে গিয়ে মুখটা ধুতে যাবে, তখন নীরবের ঠোঁট প্রচুর জ্বালাপোড়া করতে লাগলো। তখন নীরব আয়নার মাঝে দেখলো তার ঠোঁট অনেকটা কেটে গেছে। তখন নীরব মনে মনে হাজারো বকা দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে চলে আসলো নিচে। আসার পর দেখলো তানিয়া তার আম্মু আর তার বান্ধবীর কথা বলছে। তখন নীরব তানিয়ার আম্মুকে বলল, আন্টি আমি তাহলে চলে যাই আজ। বাবা, কিছু খেয়ে তারপর যাও। না আন্টি, এমনি অনেক কিছু খাওয়া হয়েছে, আর খেতে চাই না, একেবারে রাতে খাবো। এখন যাই আমি। ঠিক আছে, যাও। তারপর নীরব চলে আসলো বাসার বাইরে। এসে যেতে লাগলো, তখন পেছন থেকে কেউ তাকে ডাকলো। তাকিয়ে দেখলো তানিয়া। তখন নীরব আর না দাঁড়িয়ে যেতে লাগলো। তখন তানিয়া বলল, শোনো, আগামীকাল কিন্তু একটু আগে আসবে, আরো বেশি আদর করব। তখন নীরব দাঁড়িয়ে বলল, আগামীকাল থেকে আর আসবো না পড়াতে, কখনো পড়াবো না আর তোমাকে। তুমি না আসলে কিন্তু আমি তোমার বাসায় যাব। গেলেও পড়াবো না। না পড়ালে আদর তো করতে পারবো। দেখ। এই বলে নীরব চলে গেল। তখন তানিয়া তার রুমে আসলো ফারিয়াকে নিয়ে। তখন ফারিয়া বলল, তানিয়া, এই ছেলেটা কি তোর স্যার? কেন, কি হয়েছে? না কিছু না, দেখতে সুন্দর আছে। তোর স্যারের ফোন নাম্বারটা নিয়ে দিস তো, প্রেম করবো। ওই একবার বলছিস তো বলছিস, আর বলবি না এই কথা। এটা আমার জিনিস, সাবধান, এর দিকে চোখ দিবি না। তোর জিনিস মানে? তুই কি একে ভালোবাসিস নাকি? 1 বছর ধরে। বলিস কি? তোর সাথে এর তো যায় না, তোর বয়স অনেক কম। সেটা আমার ব্যাপার, তোর চিন্তা করতে হবে না। আঙ্কেল আন্টি জানে তোর এই কথা? না, জানে না। আগে রাজি করে নেই তাকে, তারপর আব্বু আম্মু, তারপর ডাকবো কাজী, তারপর সোজা বাসর ঘরে। ঠিক আছে, সে কি রাজি হবে? না হলেও রাজি হবে, আমি রাজি করব। ভালো। যাওয়ার সময় দেখলাম তার ঠোঁট কাটা, কি হয়েছে তার ঠোঁটে? তুই এত জায়গা রেখে ঠোঁটে গেলি কেন? এমনি। এখন বল কি হয়েছে? নিশ্চয়ই তুই কিছু করছিস। 30 মিনিট ঠোঁট খেয়েছি। ফারিয়া তো এটা শুনে অবাক হয়ে গেছে। তখন বলল, বলিস কি, এর মধ্যে কিস করে ফেললি? তো কি করব, আমার বর, আমি না করলে কে করবে? তুই তো হেব্বি সাংঘাতিক নিয়ে। আরো কিছু হতো, কিন্তু তুই এসে সব নষ্ট করে দিলি।
বিয়ের আগে এত কিছু হওয়া ঠিক না। আর তোর বয়স অনেক কম। সেটা আমার ব্যাপার, তোকে জ্ঞান দিতে বলিনি। ঠিক আছে, চল একটু সাথে যাই। চল। তারপর তারা দুজনে ছাদে চলে গেল। এদিকে নীরব তার ঠোঁটের জন্য একটা মলম নিয়ে বাসায় এসে নিজের রুমে গিয়ে শুয়ে রইল। কাউকে কিছু বুঝতে দেয়নি। তখনই সাব্বিরের ফোন আসলো। নীরব রিসিভ করে বলল, দোস্ত সরি, আজ আসতে পারবো না, শরীরটা খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, ঔষধ নিয়ে আসছিস? নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল কলেজে দেখা হবে। ঠিক আছে। তারপর নীরব ফোন কেটে শুয়ে রইল। রাতে নীরবের আম্মু এসে খাওয়ার জন্য ডাকলো। নীরব উঠে গিয়ে খাবার খেয়ে এসে কিছুক্ষণ পরে আবার শুয়ে রইল। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজের জন্য বেরিয়ে পড়লো। কিছুটা দূরে যাওয়ার পর একটা রিক্সা পেল। নীরবের কলেজ বেশি দূরে না। রিক্সা দিয়ে চলে গেল কলেজে। গিয়ে দেখলো সাব্বির আগে এসে বসে রয়েছে। তখন সাব্বিরকে নিয়ে ক্লাসে চলে গেল। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। সব ক্লাস শেষ করে বের হলো। তারপর কলেজ থেকে সোজা বাসায় এসে নীরব ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে রইল। বিকেলে নীরব আর পড়াতে যাবে না, তাই ঘুমিয়ে পড়ল। এদিকে তানিয়া অপেক্ষা করছে নীরবের জন্য, কিন্তু নীরব আসছে না। তাই বলে তানিয়া তার বই নিয়ে নীরবের বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। তখন তানিয়ার আম্মু বলল, কোথায় যাস মা বই নিয়ে? মা, স্যার বলছে আজ তার বাসায় গিয়ে পড়তে, তার নাকি শরীরটা ভালো না। ঠিক আছে মা, যা। তখন তানিয়া বেরিয়ে চলে আসলো। নীরবের বাসায় যাওয়ার পর দেখলো নীরবের আম্মু কোথাও যাচ্ছে। তখন তানিয়া গিয়ে বলল, আন্টি কোথায় যাও? একটু মার্কেটে যাচ্ছি, কিছু কাপড় নিয়ে আসতে। মা, তুমি আজ আমাদের বাসায় আসলে? পড়তে আসছি, এখনো যাচ্ছে না বলে। ওহ, আমি তো ভুলেই গেছি। যাও, নীরব ঘুমিয়ে আছে, গিয়ে ঘুম থেকে তুলে দাও। আমি 30 মিনিটের মাঝে চলে আসব, বাসায় আর কেউ নাই। ঠিক আছে আন্টি, আমি বাড়ি পাহারা দিচ্ছি, তুমি আসলে যাব। ঠিক আছে। এই বলে চলে গেল নীরবের আম্মু। আর তখন তানিয়া বলল, বাসায় কেউ নাই, শুধু আমি আর জানটা। আজ তো আদর করতে আরো বেশি সুন্দর হবে। হি 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 হি। ধন্যবাদ আন্টি, এত বড় সুযোগ করে দেওয়ার জন্য। এই বলে তানিয়া ঘরে চলে গেল। গিয়ে নীরবের রুমে গেল। গিয়ে দেখলো নীরব ঘুমিয়ে আছে উল্টো হয়ে। তখন তানিয়া দরজা বন্ধ করে নীরবকে ধাক্কা দিয়ে সোজা করলো। নীরব একটা গেঞ্জি আর শর্ট প্যান্ট পরে শুয়েছিল। তখন তানিয়া মনে মনে বলল, ইস কি হট লাগছে, তাহলে এখন শুরু করি রোম্যান্স? এই না 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 না, আগে হাত পা বেঁধে তারপর, নয়তো নড়াচড়া করতে পারে। তখন তানিয়া তার ওড়না দিয়ে নীরবের হাত বাঁধলো আর নীরবের একটা শার্ট নিয়ে পা বাঁধলো। তারপর তানিয়া গিয়ে নীরবের বুকের উপর উঠে বসলো। তখন নীরবের ঘুম সাথে সাথে ভেঙে গেল। আর তাকিয়ে দেখলো তানিয়া তার উপর বসে আছে। এটা দেখেই নীরব কিছুটা রেগে গেল। আর তখন নীরব বলল, ওই তুই এখানে কি করিস? বলেছিলাম না গতকাল, তুমি না গেলে আমি এসে আদর করব। ফাজিল মেয়ে, নাম আমার উপর থেকে। ওই দেখো, আবারও হাত পা বেঁধে ফেলছে। জলদি বাঁধন খুলে বলছি। গতকাল তোর বাড়িতে ছিলাম তাই কিছু বলতে পারিনি, আজ কিন্তু আমার বাড়িতে আছিস, খুব খারাপ হবে কিন্তু। কি করবে? আরো বেশি আদর করবে? করো, আমি রাজি আছি। তোকে মেরে বালি চাপা দিয়ে দিব। সেটা না হয় পরে দিও, এখন আদর করতে দাও। দেখ, কাজটা কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কাজটা একদম ভালো হচ্ছে না, বেশি কথা বললে আন্টিকে ডাকবো কিন্তু। দেখ, এত বড় সর্বনাশ করিস না। আমার আম্মু দেখলে তোর আমার দুজনের বিপদ হবে। বোন দেখলে তো কথাই নাই। তাহলে চুপ করে থাকো, মনে হবে তুমি আমায় পড়াচ্ছ, আর এই ফাঁকে আমি আমার আদর করতে থাকি। দেখ, তোর বয়স একদম কম, তোর সাথে আমার মিল হয় না। কেন বুঝতে পারছি না। আমি সব বুঝতে পারছি, আমার সাথে তোমার খুব ভালো মিলেছে। আর একটা কথা বললে আন্টিকে ডাকবো কিন্তু। ডেকে কি বলবে? বলবো তুমি আমায় রেপ করতে চাইছো। আমি করছি না, তুমি আমায় করছো। সেটা তো তুমি আর আমি জানি, আর কেউ জানে না। এখন চুপ করে থাকো। তখন নীরব চুপ করে রইল। আর তানিয়া তখন বলল,
এই তো গুড বয়, এখন আমি ঠোঁটের সাথে দুষ্টুমি করি। এই বলে তানিয়া নীরবের ঠোঁটে কিস করতে লাগলো। নীরব কি করবে, নিজের বাড়িতে ব্ল্যাকমেল হলো নিজে। তখন তানিয়া ঠোঁট খেতে লাগলো। 5 মিনিট পর পাগলামি আরও করতে লাগলো। নীরবের ঠোঁটগুলো টেনে খেতে লাগলো। আর নীরব তখন বলল, উফ বাব্বা, আস্তে, ঠোঁট খেতে পারিস না? এমন করে টেনে খাচ্ছে মনে হয় রাবার। তখন নীরব মনে মনে বলল, মনে হচ্ছে নিজের কিনা সম্পত্তি, শয়তান মেয়ে কোথাকার। কেন যে পড়াতে গিয়েছিলাম সেদিন। তখন তানিয়া নীরবের ঠোঁট খেতে লাগলো। 10 মিনিট যাওয়ার পর তানিয়া পাগলের মতো খেতে লাগলো। নীরবের ঠোঁট এমন করে খাচ্ছে মনে হয় ঠোঁট খেয়ে ফেলবে। আরও 5 মিনিট যাওয়ার পর তানিয়া নিজেকে আর সামলে রাখতে পারছিল না। নীরব বুঝতে পারছে এখন না থামালে কিছু একটা হয়ে যাবে, কারণ নীরবেরও খারাপ অবস্থা। তখন নীরব তানিয়ার ঠোঁটে একটা কামড় দিল। তানিয়া ব্যথা পেয়ে ছেড়ে দিল। তখন তানিয়া বলল, তুমি কামড় দিলে কেন? নিচে আম্মু ডাকছে আমায়। নীরব মিথ্যে কথা বলল, কারণ তানিয়া নয়তো ছাড়বে না। তখন তানিয়া বলল, এখনই আসতে হলো, আর একটু কিস করি। না, আম্মু ডাকছে, সরো, নয়তো এসে দেখলে বিপদ হবে। তখন তানিয়া নীরবের হাতের বাঁধন খুলে দিল, পায়ের বাঁধনও খুলে দিল। নীরব তানিয়াকে ধরলো আর বলল, এই তো পেয়েছি। এখন কই যাবি পিচ্চি মেয়ে? তোকে এখন মেরে বালি চাপা দিব। তখন তানিয়া নীরবকে বলল, দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি ভালোবেসে আমার জান নিতে পারো তাহলে আমি জান দিতে রাজি। তোমার টেবিলে চাকু আছে, নিয়ে মেরে ফেলতে পারো। নীরব চুপ করে রইল, আর কোনো কথা বলছে না। তখনই নিচে থেকে নীরবের আম্মু ডাকলো, বাবা নীরব, আয় তো একটু, মার্কেট থেকে তোর জন্য গেঞ্জি নিয়ে আসছি, দেখ তো লাগে কি না। নীরব তার আম্মুর কথা শুনে অবাক হয়ে গেল। তারপর বলল, তার মানে আম্মু এতক্ষণ বাড়িতে ছিল না? তখন তানিয়া নীরবের হাত থেকে ছুটে বলল, বাড়িতে থাকলে কি এতক্ষণ কিস করতে পারতাম? শয়তান মেয়ে, তুই দাঁড়া। এই বলে নীরব তানিয়াকে দৌড়ানি দিল। আর তানিয়া দৌড়ে চলে গেল নীরবের আম্মুর কাছে। গিয়ে বলল, তুমি আসছো আন্টি? আসছি। আচ্ছা আন্টি, আমি শুনলাম তুমি আর আম্মু মিলে নাকি আমার বিয়ে ঠিক করছো তোমার মিষ্টি ছেলের সাথে। কে বলেছে তোকে এই কথা? যে বলুক, তুমি আগে বলো। তুই বল, তোকে কে এই কথা বলে? আগেই তো বললাম, আম্মু বলছে, তুমি নাকি বলছো। তুই কি করে শুনলি? তোকে কে বলছে এই কথা? আরে 1 বছর আগে শুনছি। আম্মু আর আব্বু একদিন বলছিল রাতে খাবার খেতে বসে, তখন একটু শুনেছি। তাহলে তুই ভুল শুনছিস। 1 বছর আগে আমি বলছিলাম তোর কথা তোর আম্মুকে, কিন্তু তোর বয়স কম বলে তোর আম্মু নিজে না বলে দিয়েছে, এমনকি তোর আব্বু সহ। আর তখন আমি এসে আমার বান্ধবীর মেয়ে সুলতানাকে পছন্দ করে রাখছি। কিছুদিন পর বিয়ের কথা বলতে যাব সুলতানাদের বাসায়। আজ মনে হয় তারা আসবে আমার বাসায়। এটা শুনে তানিয়ার প্রচন্ড মন খারাপ হয়ে গেল। তবুও নিজেকে শক্ত করে বলল, ও আচ্ছা, আমি জানতাম না আন্টি এই কথা। এখন তাহলে আমি যাই। ঠিক আছে, কিন্তু হঠাৎ এমন কথা বললি কারণ কি বলতো? কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। সত্যি কথা বল, কি হয়েছে? সত্যি কথা বলবো, কারণটা কি? বল, কি কারণ? আমি নীরবকে। এতটুকু বলার পর আর বলতে পারল না। তার আগেই কেউ নীরবের আম্মুকে দরজার কাছ থেকে ডাকলো। তখন নীরবের আম্মু দেখে বলল, আরে বান্ধবী, তুই এসে গিয়েছিস? এই বলে দৌড়ে নীরবের আম্মু তার বান্ধবীর কাছে গেল। তখন নীরবের আম্মু বলল, কেমন আছিস বান্ধবী তুই? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আয় ভেতরে আয়, তোর কথাই বলছিলাম এতক্ষণ। আয় বসে কথা বলি। দাঁড়া, আমার মেয়েটা আসুক। সুলতানা আসছে সাথে? কিরে, কোথায় তুই? সুলতান আয়। তখন সুলতানা ভেতরে আসতে আসতে বলল, এই তো আসছি আম্মু।
তখন সুলতানা এসে নীরবের আম্মুর পায়ে ধরে সালাম করলো। তখন নীরবের আম্মু সুলতানাকে উঠিয়ে বলল, ওঠ মা, কত লক্ষ্মী মেয়ে। কেমন আছো? ভালো, কেমন আছিস মা? ভালো আছি। তখন সুলতানার আম্মু বলল, তা তোর হাজব্যান্ড কোথায়? অফিসে আছে। তোর মেয়ে কোথায় আর নীরব কোথায়? মেয়েটা একটু বাইরে গেছে, নীরব ঘরে আছে। দাঁড়িয়ে কথা বলবি নাকি বসে? তখন সবাই মিলে বসে পড়ল সোফা সেটে। তখন সুলতানা বলল, এই মেয়েটাকে? তানিয়াকে দেখিয়ে বলল। তানিয়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন নীরবের আম্মু বলল, এর নাম তানিয়া, আমাদের পাশের বাসায় থাকে, নীরবের কাছে পড়ে। ও আচ্ছা, তানিয়া তুমি এদিকে এসো তো। তখন তানিয়া গিয়ে সালাম দিল। সালামের উত্তর নিয়ে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। না আন্টি, আমায় বাসায় যেতে হবে। ঠিক আছে, তাহলে যাও। এই বলে তানিয়া চলে যাবে। তখনই নীরব এসে দেখে সুলতানার আম্মু এসে বসে আছে, সাথে সুলতানা। তখন নীরব গিয়ে সালাম দিল। তখন সুলতানার আম্মু বলল, কেমন আছো বাবা তুমি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালোই আছি। তখন নীরব তার আম্মুকে বলল, আম্মু আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে, আসতে রাত হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। এই বলে নীরব বাইরে চলে আসলো, সাথে তানিয়াও আসলো। নীরব চলে যাচ্ছিল, তখন তানিয়া বলল, ওই দাঁড়াও, শোনো। তখন নীরব দাঁড়িয়ে গেল। তখন তানিয়া গিয়ে বলল, ওই মেয়ের দিকে এমন করে তাকিয়েছিলে কেন? আরে এরা আমাদের মেহমান, তাদের সাথে একটু ভালো করে তাকিয়ে কথা না বললে বলবে তাদেরকে অপমানিত করছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আর তাকাবে না। আচ্ছা কি বলবে তাড়াতাড়ি বলো। কোথায় যাবে এখন তুমি? বন্ধু ফোন করছে, বলল তাড়াতাড়ি যেতে, কাজ আছে, গিয়ে দেখি কি হয়। আরো কিছু বলবে? শোনো, রাতে ছাদে আসবে আমাদের বাসার, একটু প্লিজ প্লিজ না করো না। ঠিক আছে, কিন্তু কিসের জন্য? সেটা তুমি আসলে জানতে পারবে। ঠিক আছে, আরো কিছু বলবে? শোনো, তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, আর ভুলেও কথা বলবে না কোনো মেয়ের সঙ্গে, আর পান সিগারেট খাবে না, কারণ আমার কিস করতে কষ্ট হবে। দেখে শুনে যাও, রাস্তা দেখে পার হবে, তারপর আমাদের বাসার ছাদে আসবে। আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য। বাব্বা, এত কেয়ার? ঠিক আছে, আমি আসবো, যাও। তখন তানিয়া চলে গেল, আর নীরব সেখান থেকে চলে আসলো। তানিয়া বাসায় গিয়ে তার আম্মুর সাথে ভালো ব্যবহার করলো, কিন্তু তার ভেতরটা পুরো ছাড় হয়ে যাচ্ছে। তার প্রিয় মানুষই তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাই রাতে খাবার খেয়ে তানিয়া গিয়ে ছাদে বসে কান্না করতে লাগলো, আর অপেক্ষা করতে লাগলো নীরবের জন্য। রাত 10টা বেজে গেছে, তবুও নীরব আসছে না। তানিয়ার আম্মু আব্বু সবাই ঘুমিয়ে পড়েছে। ছাদে একটা খাট ছিল ছোট্ট, সেখানে মাঝে মধ্যে কেউ শুয়ে থাকতো, কিন্তু এখন আর কেউ শুয়ে থাকে না। তখন তানিয়া গিয়ে চাঁদ দেখতে লাগলো ছাদে। কিছুক্ষণ পর মনে হলো কেউ ছাদে আসছে। তখন তানিয়া দেখলো নীরব আসছে। তখন নীরবকে বলল, এদিকে আসো, আমি এখানে। সরি, লেট হলো আসতে। তখন নীরব কাছে গেল, আর তানিয়া বলল, বসো, এই খাটে বসো। বলো, কি বলবে? নীরব খাটে বসার পর তখন তানিয়া উঠে নীরবকে ধাক্কা দিয়ে খাটে শুয়ে দিল। তখন নীরব বলল, কি করছো? কি এমন করছো কেন আবার? তখন তানিয়া কোনো উত্তর না দিয়ে নীরবের বুকের উপর বসে তার ওড়না ছুঁড়ে ফেলে দিল। তখন নীরব আবার বলল, আবারও শুরু করে দিলে? তখন তানিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে তার ঠোঁটগুলো খেতে লাগলো। 5 মিনিট যাওয়ার পর তানিয়া আরো পাগলামি করতে লাগলো, নীরবের ঠোঁট কামড়ে টেনে খেতে লাগলো। তখন নীরব বলল, ইস, খেয়ে ফেলবে নাকি ঠোঁট? এত টেস্টি ঠোঁট না খেলে হবে? একটু আস্তে ঠোঁট টেনে খেতে পারো না? না, এটা আমার জিনিস, আমি যেমন করে খাই, তাতে তোমার কি?
যা বাবা, ঠোঁট আমার বলে আমার কি? তোমার কি? তখন তানিয়া কিছু না বলে ঠোঁট খেতে লাগলো। কিছুক্ষণ পর আরো পাগলামি করতে লাগলো, ঠোঁটগুলো টেনে খেতে লাগলো। এদিকে নীরব অনেক ব্যথা পাচ্ছিল ঠোঁটে। তখন নীরব মনে মনে বলল, মেয়ে পিচ্ছি হলে কি হবে? আল্লাহ বানাইছে রোমান্টিক মাইয়া একটা, যা আমি বুঝতে পারছি, আর ঠোঁট বুঝতে পারছে। আস্তে আস্তে তানিয়া নীরবকে কিস করতে করতে পাগলামি করতে লাগলো। নীরবের ঠোঁট কামড়ে টেনে খেতে লাগলো। তানিয়া নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। নীরবেরই একই অবস্থা। তখন নীরব বুঝতে পারলো কিছু একটা হয়ে যেতে পারে। তাই তার মনকে শক্ত করে তানিয়াকে বাধা দিয়ে বলল, হয়েছে, আজ আর কিস করতে হবে না, ছাড়ো আমায় এখন। কিন্তু তানিয়া ছাড়তে চাইছিল না নীরবকে। নীরব তাকে জোর করে ছাড়িয়ে দেয়। আর তখন তানিয়া নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আর তখন নীরবের কাঁধে কামড় দিয়ে ধরে রাখলো। তখন নীরব বলল, কি করছো? কামড় দিচ্ছ কেন? ছাড়ো ছাড়ো। তখন তানিয়া ছেড়ে দিয়ে বলল, তাহলে আমাকে বাধা দিলে কেন কিস করতে? সময় দেখছো? 12টা বাজে, আমি বাসায় যাব। তখন তানিয়া কোনো উত্তর না দিয়ে জড়িয়ে ধরে রাখলো শক্ত করে। কিছুক্ষণ পর তানিয়া কান্না করে দিল। নীরব তো অবাক হয়ে গেছে তার কান্না দেখে। তখন নীরব বলল, কি হয়েছে? কান্না করছো কেন পিচ্ছি? তখন তানিয়া নীরবের বুকে ঘুষি দিয়ে কান্না করতে করতে বলল, শয়তান বান্দর বিলাই, মেরে ফেলবো আবার যদি পিচ্ছি বলিস। তো পিচ্ছিকে কি বলবো? আবার বলছিস? এই বলে নীরবকে ঘুষি মারতে লাগলো। তখন নীরব বলল, আচ্ছা আচ্ছা, আর বলবো না। তখন তানিয়া কান্না করতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরও কান্না থামছে না। তখন নীরব বলল, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? বলো আমায়, কান্না না করে। তখন তানিয়া নীরবকে বলতে লাগলো, 1 বছর আগে থেকে তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। প্রতিটি রাত কেটেছে তোমার কথা ভেবে, দিন কেটেছে একটি নজর তোমাকে দেখে। প্রতিদিন ছাদে তোমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতাম একটি নজর দেখতে। যখনই তোমাকে একটিবার দেখেছি মনটা খুশিতে ভরে উঠেছে। তখন আমার চেয়ে বেশি কেউ খুশি হয়নি। আমি জানি আমার বয়স কম, কিন্তু কি করব বলো, তবুও ভালোবেসে ফেলেছি অনেক। তোমার মনে আছে কিছুদিন আগে তুমি তোমার বন্ধুদের নিয়ে সিলেট গিয়েছিলে ঘুরতে 3 দিনের জন্য? নীরব অবাক হয়ে শুনছে সব। তখন নীরব বলে, বিশ্বাস করো এই 3 দিন তোমাকে না দেখে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তখন আমি আব্বু আম্মুকে বলেছি তোমার কাছে পড়বো, তোমাকে যেন নিয়ে আসে বাসায়, কারণ তখন তোমাকে সব সময় দেখতে পারবো। তারপর আব্বু তোমার কথা বলে তোমার আম্মুর কাছে সেদিন রাস্তায় যখন বলেছি তোমাকে ভালোবাসার কথা, আমি আর না থাকতে পেরে বলেছি খুব চিন্তা হয় তোমাকে নিয়ে, যদি কেউ আমার কাছ থেকে নিয়ে যায় তোমাকে। তুমি যখন পড়াতে আসছো তখন তুমি আমায় যে মেরেছিলে কোনো কষ্ট হয়নি। তোমাকে দেখতে দেখতে তোমার দুষ্টু ঠোঁটের কাছে মন চলে গিয়েছিল, তাই একটা বাহানা ধরে 3 দিন না দেখার জন্য ঠোঁট খেয়েছি, কিন্তু খেয়ে আর হলো না, মন চায় সারাদিন খেতে। আজ তোমার আম্মু বলল ওই মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে। আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? তোমাকে না পেলে মরে যাব আমি, অনেক ভালোবাসি তোমাকে। এই বলে তানিয়া নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। নীরব অবাক হয়ে শুনছিল, কি বলবে কিছুই বুঝতে পারছে না। তানিয়া কান্না করতে লাগলো জড়িয়ে ধরে। নীরব কি করবে? এদিকে তার আম্মু বিয়ে ঠিক করে রেখেছে, আর এদিকে তাকে পাগলের মতো ভালোবাসে তানিয়া। কিছুক্ষণ চুপ থেকে নীরব বলল, শোনো, কাঁদবে না তুমি, উঠো। তখন নীরব তানিয়াকে তার কাছ থেকে ছাড়িয়ে খাট থেকে উঠে তানিয়াকে খাটে বসিয়ে নীরব হাঁটু গেড়ে বসে তার চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার পাগলামির কাছে আমি হেরে গেছি। আমিও পিচ্চিটাকে ভালোবেসে ফেলছি। আর কাঁদবে না, আমি শুধু তোমার। এটা তানিয়া শুনে নীরবকে সাথে সাথে জড়িয়ে ধরল, আর তানিয়া কান্না করতে লাগলো। তখন নীরব বলল, কি হলো আবার? এখন কাঁদছো কেন? খুশিতে কাঁদছি এখন। হয়েছে, আর কাঁদতে হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা, তোমার আম্মু যে ওই মেয়ের সঙ্গে বিয়ে দিবে বলছে? সেটা নিয়ে আগামীকাল চিন্তা করব। এখন যাও, গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। না, আজ আমি তোমার সাথে এই ছাদে ঘুমাবো, তোমার বুকে মাথা রেখে। পাগলামি করবে না, রুমে যাও। তোমার আম্মু এখনো তোমাকে খুঁজতে আসেনি, এটা ভাগ্য।
যদি আমায় দেখতো এসে তাহলে অনেক কিছু হতো। এখন যাও, আর আমিও যাই। আগামীকাল আবার আসবো আমি। ঠিক আছে, কিন্তু আর একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? যাওয়ার আগে বলছিলাম কি, একটু তোমার ঠোঁটে কিস করতে দিবে প্লিজ? না করো না গো, দাও গো প্লিজ দাও। তুমি কি শুরু করলে বলো তো? এতক্ষণ কিস করে তারপর হয়নি? এত টেস্টি জিনিস সারাদিন খেয়েও মন ভরবে না। বিয়ের পর ঘুমাতে দেব না তোমাকে। সারা রাত রোম্যান্স করব আর তোমার মিষ্টি ঠোঁটে কিস করব। বাব্বা, তুমি তো হেব্বি পিচ্ছি রোমান্টিক মেয়ে। তবে সেটা তোমার জন্য আর তোমার পাগলি। হয়েছে, বুঝতে পারছি। এখন তাড়াতাড়ি কিস করে নাও, আমি চলে যাব। আম্মু ফোন করছে। এটা বলার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ল তানিয়া নীরবের ঠোঁটের উপর। 10 মিনিট কিস করে ছেড়ে দিয়ে বলল, এখন যাও, হয়েছে। ঠিক আছে, যাচ্ছি। এই বলে নীরব চলে আসছে। তখন তানিয়া আবার ডাকলো, আয় শোনো, দাঁড়াও দাঁড়াও। আবার কি হলো? আগামীকাল কিন্তু আমায় পড়াতে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আসবো, চিন্তা করতে হবে না। ঠিক আছে, এখন তাহলে যাও। তখন নীরব সেখান থেকে চলে আসলো বাসায়। আসার পর নীরবের আম্মু অনেক বকা দিল এত লেট করার জন্য। তারপর নীরব কিছু খেয়ে শুয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবার খেতে গেল। কলেজ যাবে। তখনই নীরবের আম্মু বলল, কোথায় যাস তুই? কলেজ যাচ্ছি। কেন? আজ কলেজ যেতে হবে না। কেন যাব না? সুলতানাকে নিয়ে একটু ঘুরে আসবি। মেয়েটা কি সারাদিন বাসায় থাকবে নাকি? তারা যায়নি গতকাল? না, আরো 2 দিন থাকবে। তোর বিয়ের তারিখ ফাইনাল করে তারপর একবারে যাবে। আচ্ছা ঠিক আছে। তুই এখন রুমে যা, খাবারের সময় ডাকবো আমি। তারপর নীরব চলে গেল তার রুমে। যাওয়ার পর সুলতানা আসলো আর বলল, আমি কি আমার হবু বরের রুমে আসতে পারি? এসেই তো গেছেন, আর অনুমতি নিয়ে কি করেন? ও ঠিকই তো। তখন সুলতানা নীরবের কাছে গিয়ে বলল, কেমন আছো? আছি কোনো মতো আর কি। কেন, মন খারাপ নাকি তোমার? না, মন খারাপ থাকবে কেন? সেটাও ঠিক কথা। এমন সুন্দরী একটা মেয়ে নিয়ে ঘুরবে, মন তো খারাপ থাকার কথা না, খুশি থাকারই কথা। কে সুন্দরী? কে আবার? আমি। তখন নীরব হাসতে হাসতে সুলতানাকে রাগানোর জন্য বলল, তুমি তো ওয়েস্ট ইন্ডিজের মতো কালা। তখন সুলতানা প্রচন্ড রেগে বলল, কি? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? তাহলে আয়নার সামনে গিয়ে দেখো। শয়তান, তুই দাঁড়া, তোরে দেখাচ্ছি। এই বলে সুলতানা দরজা বন্ধ করে নীরবকে ধাক্কা দিয়ে খাটে শুয়ে তার বুকের উপর বসে ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, আমি ওয়েস্ট ইন্ডিজের মতো কালা, তাই না? হ্যাঁ, সত্যি কথা। তখন সুলতানা আবার মারতে লাগলো। তখন নীরব বলল, আরে ব্যথা পাচ্ছি, আর মারতে হবে না, ছাড়ো। তাহলে আমায় এটা বললে কেন? ঠিক আছে, সরি, তুমি অনেক সুন্দর। আমি সেটা জানি। এবার উঠেন আমার উপর থেকে। বাব্বাহ, কি ভারী। তখন সুলতানা উঠে গেল আর বলল, বিয়ের পর এই বাড়ি জিনিস নিয়ে থাকতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও, ঘুরতে যাব। ঠিক আছে, আম্মু যেহেতু বলছে যেতে হবেই। তারপর নীরবের আম্মু দুজনকে খাবার দেয়। দুজন খেয়ে যার যার রুমে চলে যায় রেডি হতে। এখনই তারা ঘুরতে যাবে। নীরবের ইচ্ছে নেই যাওয়ার, তবুও যেতে হবে, তার আম্মু বলেছে তাই। নীরব রেডি হয়ে নিচে এসে বসে রইল। তখন তার আম্মু এসে বলল, এই নে, এখানে 5,000 টাকা। বৌমা যা কিনতে চাই, খেতে চাই, যেখানে যেতে চাই যাবি। তখন নীরব অবাক হয়ে বলল, বাবা, আমি 500 টাকা চাইলে নেই, এখন বোমা ঘুরতে যাবে তার জন্য 5,000? এত কথা বলার দরকার নেই, যা বললাম তাই কর। এই বলে টাকা দিয়ে নীরবের আম্মু চলে যায়। তখনই সুলতানা আসে একটা নীল শাড়ি পরে। নীরব তো তার দিকে একেবারে হা করে তাকিয়ে আছে, কারণ নীল শাড়িতে অনেক সুন্দর লাগছিল তাকে। তখন সুলতানা তা বুঝতে পেরে বলল,
কি হলো, এমন করে চেয়ে আছো কেন? এখন চলেন, বিয়ের পর দেখতে পারবেন। তখন নীরবের ধ্যান ভাঙলো আর একটু লজ্জা পেল। তখন সুলতানা বলল, কেমন লাগছে আমায়? সুন্দর লাগছে। আচ্ছা চলো, পরে কথা বলা যাবে। তখন দুজন বাসার বাইরে চলে আসলো, এসে দাঁড়িয়ে আছে। তখন সুলতানা বলল, চলো আগে সামনের দোকান থেকে ফুচকা খাই। আমি ফুচকা খাই না। তুমি না খেলে আমি খাবো, চলো। না, আমি যাব না। যেতে হবে তোমাকে, চলো। এই বলে নীরবকে তার হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছে। তখন নীরব মনে মনে বলল, এই দোকানে তানিয়া এসে ফুচকা খায়, আল্লাহ জানে এখন আছে কিনা, থাকলে আমি শেষ। তখন কিছুটা সামনে যাওয়ার পর দেখে তানিয়া তার বান্ধবীকে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন নীরব মনে মনে বলল, আজ আমি শেষ। যদি দেখে আমি এই মেয়ের সঙ্গে, তাহলে কি করে তানিয়া আল্লাহই ভালো জানে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। তখন নীরব সুলতানাকে বলল, আচ্ছা তুমি হাতটা ছাড়ো, যাচ্ছি আমি। কিন্তু সুলতানা উল্টো আরো শক্ত করে হাত ধরে নিয়ে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর তানিয়া দেখে ফেললো নীরবকে, আর দেখলো সুলতানা নীরবকে টেনে নিয়ে আসছে হাত ধরে। এটা দেখে তানিয়া রেগে আগুন হয়ে যাচ্ছে। তখন নীরব তানিয়ার দিকে লক্ষ্য করলো, দেখলো রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ভয় পেয়ে গেল নীরব, আর মনে মনে বলতে লাগলো, বাবা রেগে তো দেখি এখনই লাল হয়ে গেছে। আজ খবর আছে আমার, কে জানে আজ কয়টার খবর দেখায়। এদিকে তানিয়ার বান্ধবী ফারিয়া হঠাৎ তানিয়াকে এত রাগী দেখে জিজ্ঞেস করলো, কি রে, তোর আবার কি হলো? হঠাৎ রেগে অ্যাটম বোম হয়ে গেলি কেন? তানিয়া চুপ করে রাগে ফোপাতে লাগলো। বাবা, তোর কি রাগ রে? কিসের জন্য এত রাগ উঠলো, বলবি তো? ফারিয়া আবার জিজ্ঞেস করলো, কি রে, কি হলো বল? তখন তানিয়া তার বান্ধবীকে পিঠে একটা জোরে ঘুষি দিল, আর ফারিয়া চিৎকার দিয়ে বলল, ও মা, বাবা গো, তুই ঘুষি দিলি কেন? তখন তানিয়া রাগে ফুপাতে ফুপাতে বলল, তুই কানা, সামনে দেখ। তখন ফারিয়ার সামনে তাকিয়ে দেখে নীরব একটা মেয়ের সঙ্গে আসছে। তখন ফারিয়া বলল, ও এই কথা, অন্যের গরম আমায় দেখাচ্ছিস কেন বে? আমায় মারছিস কেন? ইস শয়তান, এত জোরে কেউ ঘুষি দেয়? ও বাবা, হাতে নড়িয়ে ফেলছে। এদিকে সুলতানা টেনে নিয়ে যেতে লাগলো নীরবকে। তখন সুলতানা তানিয়াকে দেখে নীরবকে বলল, এই এই, এইটা তো তোমার ছাত্রী দাঁড়িয়ে আছে, তাই না? চলো তো যাই, গিয়ে দেখি কিসের জন্য দাঁড়িয়ে আছে। আর দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। তখন নীরব মনে মনে বলতে লাগলো, এই রে কাম সারছে, এমনিতেই আগুন হয়ে গেছে রেগে, এখন যাচ্ছে কেরোসিন তেল আরো ঢালতে। না না, এখন সামনে যাওয়া যাবে না। তখন আবার সুলতানা বলল, চলো জলদি চলো। তখন সুলতানা টেনে নীরবের হাত ধরে তানিয়ার সামনে নিয়ে গেল। তানিয়া এটা দেখে আরো রেগে গেল। আর তখন সুলতানা বলল, কি ব্যাপার তানিয়া, তুমি এইখানে? সুলতানা নীরবের আম্মুর কাছ থেকে পরে নাম জেনে নিয়েছিল তানিয়ার, তাই জানে। তখন তানিয়া কোনো উত্তর দিল না, রাগে ফুপাতে লাগলো। আর তখন তার বান্ধবীর হাতটা ধরে পেছনে নিয়ে শক্ত করে ধরলো। আর তখন ফারিয়া চিৎকার দিয়ে উঠল, উফ বাবা, আমি শেষ। তখন সুলতানা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, চিৎকার দিলে কেন? উফ, মনে হচ্ছে একটা বড় পিঁপড়া রাগে কামড় দিয়েছে। ও আচ্ছা, কোথায় পিঁপড়া? তাড়াতাড়ি মেরে ফেলো। তখন তানিয়া ফারিয়ার হাত ছেড়ে দিল। আর ফারিয়া বলল, এই পিঁপড়া মারা যাবে না, কোথাও লুকিয়ে গেছে, পরে দেখে নিব। তখন সুলতানা তানিয়াকে বলল, কি ব্যাপার তানিয়া, আজ এত রেগে আছো, কি হয়েছে বলো তো, কোনো সমস্যা? তানিয়া চুপ করে রইল। তখন নীরব সুলতানাকে বলল, তুমি চলো তো, তানিয়ার বাসা এটাই। তুমি দেখো না তার বান্ধবী আছে, সাথে দুজন মিলে সমাধান করতে পারবে। তুমি চলো, ফুচকা খাবে। এই বলে নীরব সুলতানাকে টেনে জোর করে নিয়ে যেতে লাগলো।
তখন সুলতানা বলল, আরে দাঁড়াও, আমি শুনতে চাই কি হয়েছে। অন্যের পার্সোনাল ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? চলো। তুমি কেমন টিচার বলো তো? তোমার ছাত্রী রেগে আছে কিসের জন্য সেটা না জেনে চলে আসছো? আমার জানার প্রয়োজন নেই, চলো। তারপর সেখান থেকে ফুচকার দোকানে চলে আসলো নীরব আর সুলতানা। এদিকে তানিয়ার রেখে তো শেষ, তখন কিছু একটা খুঁজতে লাগলো এদিক ওদিক তাকিয়ে। তখন ফারিয়া বলল, কিরে আবার কি খুঁজিস? তানিয়া কোনো উত্তর না দিয়ে পাশে একটা ইট পড়েছিল সেটা নিয়ে যেতে লাগলো। তখন ফারিয়া বলল, কিরে তুই ইট নিয়ে কই যাস? তখন তানিয়া বলল, দুইটার মাথা ফাটাতে যাই, আগে ওই মেয়েকে এই ইট দিয়ে মাথা ফাটাবো। ওর কত বড় সাহস, আমার জানটার হাত ধরে আমার সামনে দিয়ে নিয়ে যায় আর বলছে ফুচকা খাবে। আজ খাওয়া বের করছি, গিয়ে দাঁড়া। এই বলে তানিয়া ইট নিয়ে যেতে লাগলো। তখন ফারিয়া দৌড়ে গিয়ে ইট নিয়ে দূরে ফেলে দিল আর শক্ত করে ধরে বলল, বাবারে বাবা, তুই তো হেব্বি সাংঘাতিক মেয়ে রে, কি রাগ রে তোর? ছাড় আমায়, ধরে রাখছিস কেন? ছাড়। শোন, মাথা ঠান্ডা কর আর মারিস না, মাইলে জেলে চলে যাবি। তাও যেতে রাজি, তুই ছাড় আমায়, আজ মেরেই ফেলবো, ছাড়। এই বলে তানিয়া ছুটতে চাচ্ছে। তখন ফারিয়া বলল, না, তুই এখন বাসায় চল। আমি বাসায় যাব না মাথা না ফাটিয়ে। আরে ঠান্ডা, এত রাগের কি হলো? আর এই মেয়েটাকে, এটা আমায় বল। নীরবের আম্মুর পছন্দ করা মেয়ে। ও আচ্ছা, এই কথা। তুই বাসায় চল। না, বাসায় যাব না, আগে মাথা ফাটাবো। আচ্ছা, তুই মাথা ফাটালে কি সমস্যার সমাধান হবে? তোর ভাবতে হবে কি করলে তুই নীরবকে পাবি। এখন মাথা গরম করলে পাবি না। এটা শুনে তানিয়া শান্ত হয়ে যায়। তখন বলে, কি করব বল, অন্য কারোর সাথে দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না। সেটা তোর একা না, সব মেয়েরই এমন হবে তার ভালোবাসার মানুষকে অন্য মেয়ের সঙ্গে দেখলে। আচ্ছা চল, এখন ফুচকা খাবো আর নজর রাখবো এই দুইজনের উপর, আর মেয়েটি যেন বেশি কাছে না যায়। চল। সত্যি তো? সত্যি, এখন চল। আচ্ছা ঠিক আছে, চল। তখন ফারিয়া ছেড়ে দিল আর মনে মনে বলল, যাক বাবা, শান্ত হলো। কি রাগী মেয়ে। তখন ফারিয়া দেখে তানিয়া তার পাশে নেই, ইট নিয়ে দৌড়ে যাচ্ছে মারতে আবার। আর দৌড়ে যেতে যেতে বলছে তানিয়া, কাটাপ্পা তুই খারা, তোর বাহুবলি আইতাছি ইট নিয়া, তুই খারা খালি। তখন ফারিয়া এটা শুনে বলতে লাগলো, এই রে, কাম সারছে, শৈতান মেয়ে আবার যাচ্ছে মারতে। কি সাংঘাতিক মেয়ে, এটা কথাই শোনে না। যাই হোক, এখন তাড়াতাড়ি আটকাতে হবে, নয়তো কিছু একটা হয়ে যাবে। এই বলে ফারিয়া দৌড়ে যেতে লাগলো পেছন পেছন। গিয়ে এক পর্যায়ে তানিয়াকে ধরে ফেলল, ধরে বলল, কিরে ওই শৈতান বান্দরনি, তুই আবার ইট নিয়ে যাচ্ছিস কেন? তুই না বললি মারবি না? আরে না, আমি এমনি ইট নিয়ে দৌড় দিলাম, দেখলাম ইট কতটুকু ওজনে দৌড়ে যেতে পারি কিনা। হ্যাঁ কইস তোরে, আমি জানি, আর বলতে হবে না। আরে হাসা কথা, এই ইট দিয়ে আমার দৌড়ে যাওয়ার মতো শক্তি আছে, মশার চেয়ে শক্তি কম আমার। হ্যাঁ আমি জানি, এখন যেই দৌড় দিছিলি তোরে তো ধরতেই পারছিলাম না। মিথ্যে কথা বলে লাভ নাই। তাহলে ছাইরা দে, ধরে রাখছিস কেন? আবার লইয়া দৌড়ে যাই বাহুবলীর মতো। হইছে, আইসা আমার বাহুবালি কাটা পাপ্পা, তোরে ঘুষি দিলে খুঁজে পাওয়া যাবে না। আইসা আমার বাহুবালি হইতে। কাটাপ্পারে কামড় দিয়া দিমু, হাতে না পারলে। হইছে, রাখ আজাইরা কথা। আবার ইট নিলে তোকে সত্যি মায়ের দেবো। আচ্ছা এই ফেলে দিলাম, এখন চল গিয়ে দেখি কি করে। ঠিক আছে চল, ছেড়ে দিলে আবার ইট নিয়ে দৌড়ে যাবি না তো? না এখন চল। এই বলে যেতে লাগলো তানিয়া আর ফারিয়া। তানিয়া এখনো রেগে আছে, নিশ্চয়ই পেলে সেখানে আজ 13টা বাজাবে। তখন ফুচকার দোকানে গিয়ে দেখে কেউ নেই। তখন তানিয়া বলল, কিরে গেল কই এগুলো? মনে হয় চলে গেছে। চলে গেছে মানে?
কই গেছে? আমি কি জানি কই গেছে। দাঁড়া জিজ্ঞেস করি কোথায় গেছে। তখন তানিয়া গিয়ে ফুচকার দোকানদারকে জিজ্ঞেস করলো। এই যে কাকা, শুনছেন? তখন দোকানদার এসে বলল, আপনার এইখানে কি একটা ছেলে আর একটা মেয়ে আসছিল? তখন দোকানদার তানিয়াকে বলল, আসছিল, কিন্তু আমার কাছে ফুচকা না থাকায় শেষ হয়ে যাওয়ার জন্য চলে গেছে একটা রিক্সা করে। তানিয়া রিক্সার কথা শুনে আরো রেগে গেল আর বলল, চলে গেছে মানে? আপনি আটকাতে পারলেন না? আর দুজনকে রিক্সার মাঝে উঠতে দিলেন কেন? আলাদা পাঠাতে পারলেন না? লোকটা এই কথা শুনে অবাক হয়ে গেছে। তানিয়ার রাগ দেখে আরো অবাক হয়ে গেছে। তখন ফারিয়া দোকানদারকে বলল, সরি কাকা, কিছু মনে করবেন না, আমি নিয়ে যাচ্ছি একে। এই বলে টেনে তানিয়াকে নিয়ে এসে পড়লো সেখান থেকে কিছুটা দূরে। নিয়ে এসে বলল, তুই কি পাগল হয়ে গেলি নাকি? পাগল মানে? আমার জানকে নিয়ে ফুচকা খাবে, আবার রিক্সায় ঘুরবে কেন? আমি ঘুরবো? ওই মেয়েটা গেছে কেন? আজ দুটোকে মারবো। ছাড় তুই। ধুর, চল তো তুই বাসায়। এত কথা বলতে পারবো না, বিকেলে পড়াতে আসলে দেখে নিস তখন। ঠিক কথা বলছিস, চল আসুক আজ পড়াতে, তারপর দেখাবো আমায় রেখে আর একটা মেয়ে নিয়ে ঘুরে। আজ আসুক, দেখে নিব, চল। তখন তানিয়া রেগে চলে গেল বাসায়। পেছন পেছন ফারিয়াও চলে গেল। এইদিকে নীরব রিক্সার মাঝে বসে ভাবছে, আজ কি জানি মনে হয় পড়াতে গেলে আল্লাহই জানে। তখন সুলতানা বলে উঠল, কি ভাবছো এমন করে? কিছু না কিছু না। খুব ভালো লাগছে রিক্সার মাঝে উঠে তোমাকে নিয়ে ঘুরতে পারছি। আমার কাছে ভালো লাগছে না, চলো নেমে পড়ি। মেরে মুখ ভেঙে দিব নামলে, চলো চুপ করে। নীরব তখন মন খারাপ করে বলল, ঠিক আছে চলো। তখন সুলতানা নীরবের কাঁধে মাথা রাখলো। নীরব কিছু বলল না। নীরব চিন্তা করছে তানিয়াকে নিয়ে। তারপর নীরব আর সুলতান একটা পার্কে চলে গেল। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেয়ে ঘুরতে লাগলো। দুপুর পর্যন্ত ঘুরে বাসায় চলে আসলো। আসার সময় একেবারে দুপুরের খাবার খেয়ে এসেছে। এসে নীরব ফ্রেশ হয়ে শুয়ে রইল। এইদিকে তানিয়া তার রুমে বসে আছে। তখন তার আম্মু গেল খাবার খাওয়ার জন্য ডাকতে। গিয়ে যা দেখলো, দেখে তো অবাক হয়ে গেছে তানিয়ার আম্মু। তখন তিনি বললেন, কি রে মা, তুই লাঠি, দড়ি, হকি স্টিক এইগুলা দিয়ে কি করবি? এইগুলা এখানে নিয়ে আসছিস কেন? তখন তানিয়া রেগে বলল, যা খুশি করি, তা তোমার কি? যাও তো। কি হলো, এত রেগে আছিস? কি হয়েছে? কিছু না, যাও তুমি। ঠিক আছে যাচ্ছি। কে জানে কিসের জন্য আজ এত রেগে আছে। আয় খাবার খেয়ে যা। তুমি গিয়ে খাবার খাও, আমি খাবো না, যাও। অল্প কিছু খেয়ে যা। তুমি যাবে? যাচ্ছি যাচ্ছি। এত রাগ দেখানোর কি হলো? শোন, আমি ফারিয়াকে বলছি বিকালে আসতে। আমি কিছুক্ষণ পর তোর নাজমুল কাকার কাছে যাব 30,000 টাকা নিয়ে আসতে। আজ নাকি দিবে, তোর আব্বু বলল। যেখানে খুশি যাও, তুমি এখন যাও তো, বিরক্ত করো না। কি জানি আজ এত রেগে আছিস কেন? যাই হোক, খিদে পেলে খেয়ে নিস। এই বলে চলে গেল তানিয়ার আম্মু। তখন তানিয়া বলল, আজ আসুক পড়াতে, শয়তানটাকে মেরে হাড্ডি ভাঙবো। এই বলে তানিয়া সবকিছু রেখে ছাদে চলে গেল। এদিকে নীরব বিকেলে উঠে রেডি হয়ে পড়াতে যাচ্ছে আর মনে মনে ভাবছে, কে জানে এখন গেলে কি হয়। নিশ্চয়ই 13টা বাজাবে আমার। আল্লাহ রক্ষা করো। এই বলে বাসা থেকে বেরিয়ে পড়লো তানিয়ার বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পৌঁছে গেল বাসায়। গিয়ে দেখে কেউ নেই। তখন নীরব পড়ার ঘরে চলে গেল। গিয়ে দেখে তানিয়া বসে আছে, সাথে লাঠি, হকি স্টিক, দড়ি নিয়ে। তখনই তানিয়া বলল, আসুন স্যার, বসুন, আপনার জন্যই অপেক্ষায় ছিলাম। হাবভাব তো দেখছি খুবই খারাপ। আল্লাহ রক্ষা করো। তখন তানিয়া আবার নীরবকে বলে উঠল, বসুন স্যার, কি খাবেন বলেন? চা, ঠান্ডা, কফি?
তখন নীরব আবার মনে মনে বলল, বাব্বা, এ তো দেখি রেগে অ্যাটম বোম হয়ে আছে। আজ মার খেতে হবে শিওর, পরিস্থিতি খুবই খারাপ। তখন নীরব চেয়ারে বসতে বসতে বলল, কিছু খাবো না, তবে সিলিং ফ্যান ছেড়ে দাও, আশেপাশের পরিস্থিতি খুবই গরম হয়ে আছে। তাই নাকি স্যার? সিলিং ফ্যান ছেড়ে দাও। তখন তানিয়া গিয়ে দরজা বন্ধ করে ঘরের ফ্যান ছেড়ে হকি স্টিক নিল হাতে। তখন নীরব বলল, কি ব্যাপার, হকি স্টিক দিয়ে কি করো তুমি? কি আর করব, কাবাডি কাবাডি খেলবো। নীরব অবাক হয়ে বলল, যাহ বাবা, হকি স্টিক দিয়ে কাবাডি খেলা যায়, আগে জানতাম না তো। খেলা যায়, আগে না জানলে কি হয়েছে, আজ তো জানলে। তা এখন এটা নিয়ে কি করবে? কিছু না স্যার, এমনি একটু দেখছি আর কি, আর কারো হাত পা ভাঙা যায় কিনা। তখন নীরব এটা শুনে ভয় পেয়ে গেল, আর ভয়ে তোতলাতে তোতলাতে বলল, কার হাত পা ভাঙবে? চুপ করে রইল, কিছু বলল না, আর রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো বলো? তখন তানিয়া হকি স্টিক রেখে দড়ি নিয়ে নীরবকে সাথে সাথে দ্রুত পেঁচিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলল। তখন নীরব ভয়ে ভয়ে বলল, কি হয়েছে, বাঁধলে কেন আমায়? বাঁধন খুলে বলছি। তানিয়া কোনো কথা না শুনে শক্ত করে বেঁধে হকি স্টিক হাতে নিয়ে বলল, এবার বলো কি কি বলছিলে। আর বলা হয়েছে আমার, প্লিজ আমায় ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য বাঁধিনি তোমাকে। কিসের জন্য বাঁধছো? মেরে হড্ডি গুড্ডি সব ভাঙবো। প্লিজ ছেড়ে দাও আমাকে, প্লিজ মেরো না। তখন তানিয়া হকি স্টিক নিয়ে নীরবকে 2টা বাড়ি দিল আর বলল, তোর কত বড় সাহস, তুই আমার সামনে অন্য মেয়ে নিয়ে ঘুরছিস, আবার তার হাত ধরে কি সুন্দর করে হেঁটে হেঁটে গিয়েছিস। বাহ। সরি, প্লিজ ছেড়ে দাও, আর কখনো যাব না। কিন্তু তানিয়া আর কোনো কথা না শুনে নীরবকে বলতে না দিয়ে আরো 2টা বাড়ি দিল আর বলল, সব সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার সামনে দিয়ে অন্য কোনো মেয়ে নিয়ে হাঁটবি, সেটা কোনো দিন হতে দেব না। ওই মেয়েকে নিয়ে আবার ফুচকা খেতে গিয়েছিস, আবার এক রিকশায় বসে ঘুরোঘুরি করেছিস, তাই না? এই বলে মারতে লাগলো। নীরব ব্যথায় কিছুই বলতে পারছে না। তানিয়া হকি স্টিক দিয়ে মারতে লাগলো। 5 মিনিট মেরে একটু শান্ত হলো, তারপর খাটে গিয়ে তানিয়া বসে পড়লো। নীরব ব্যথায় হালকা কাঁদতে লাগলো। তানিয়ার রাগ এখনো কমেনি। এইভাবে আরো 10 মিনিট যাওয়ার পর তানিয়া শান্ত হলো। তখন তানিয়া নীরবের দিকে তাকিয়ে দেখে সে কাঁদছে। নীরবের চোখে পানি দেখে তানিয়ার খুব খারাপ লাগলো। তখন সে নিজেও কান্না করে দিল আর দৌড়ে গিয়ে বাঁধন খুলে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, খুব ব্যথা পেয়েছো তাই না? সরি গো, আমার মাথা ঠিক ছিল না, ক্ষমা করে দিও। জানো, যখন তুমি ওই মেয়ের সঙ্গে হাত ধরে গিয়েছো তখন খুব কষ্ট হচ্ছিল আমার। সে কষ্ট কতটা হচ্ছিল তোমাকে বোঝানো হয়তো সম্ভব না, আর প্রচন্ড রাগ হয়েছে, মাথা একদম ঠিক ছিল না। সরি, ক্ষমা করে দাও। তখন নীরব বলল, আগে শুনে তারপর তো মারতে পারতে। আম্মু পাঠিয়েছে, তার সাথে একটু ঘুরে আসতে। আমি নিজের ইচ্ছায় আসিনি, আমি হাত ধরিনি, আমার হাত সে ধরছে। তার প্রতি আমার কোনো ফিলিংস নাই, আগ্রহ নাই। আমি জানি তোমার রাগ কষ্ট হবে, কিন্তু আমার কিছু করার নেই। আম্মুর কথায় গিয়েছি আর তুমি আমায় মারছো। তোমার সাথে কোনো কথা নাই আমার, যাও তুমি পচা। সরি, আর মারবো না। এখন আর মারবে কি করে? যা মাইট দেওয়ার দিয়ে ফেলছো। কথা নাই তোমার সাথে। নীরব অন্যদিকে তাকিয়ে চুপ করে রইল। তখন তানিয়া বলল, সরি প্লিজ, এই দেখো কানে ধরছি। কোনো কাজ হবে না, কথা নাই তোমার সাথে। নীরব অন্যদিকে তাকিয়ে আছে। তখন তানিয়া আবার বলল, শয়তান বান্দর বিলাই, রাগ করলাম আমি আর সে এখন উল্টো রাগ করেছে। যা, ক্ষমা করলে করবি, না করলে নাই। এত বলতে পারবো না, আমার কষ্ট হচ্ছে, আমি আমার আদর নিয়ে ঠিক করি। এই বলে তানিয়া নীরবের কোলে বসে তার মাথা শক্ত করে ধরে তার ঠোঁটগুলো দখল করে নিল আর কিস করতে লাগলো। 10 মিনিট পর ছেড়ে দিয়ে আবার কিস করতে লাগলো। আরো 5 মিনিট কিস করার পর ছেড়ে দিল।
তখন নীরব বলল, বাব্বা, থামো থামো, আর কিস করতে হবে না, এইবার থামো। কিন্তু তানিয়া আর কোনো কথা না শুনে আবার কিস করতে লাগলো। আরো 5 মিনিট যাওয়ার পর ছেড়ে দিল। আর তখন দুজনে নিঃশ্বাস নিতে লাগলো জোরে জোরে। তখন নীরব বলল, আরেকটু হলে তো দম বন্ধ হয়ে যেত। নীরব আর কিছু বলতে যাবে তার আগে আবার কিস করতে লাগলো। তানিয়া এইবার 10 মিনিট পর ছেড়ে দিল আর দুজনেই আবার হাঁপাতে লাগলো। তখন নীরব আবার বলল, হ্যাঁ, ছাইরা দাও, আর কিস কইরো না, থামো, দোহাই লাগে। তখন তানিয়া আবার নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। 1 মিনিট পর ছেড়ে দিল আর নীরব বলল, দোহাই লাগে, নামো, ব্যথা করছে। এতগুলো বাড়ি দিয়ে এখন আদর করছো না, মারতে আসছো। তখন তানিয়া আবার কিস করতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল আর নীরব বলল, আম্মু বাঁচাও। তখন তানিয়া আবার ঠোঁটে কিস করতে লাগলো। 1 মিনিট পর ছেড়ে দিল আবার। আব্বু বাঁচাও। তখন আবার নীরবের ঠোঁটে কামড় দিয়ে ধরলো, কিস করতে লাগলো। 2 মিনিট পর ছেড়ে দিল। আর তখন নীরব জোরে বলল, আব্বু, আম্মু, চাচা চাচি, কেডা কই আসো, বাঁচাও। তখন তানিয়া আবার কিস করতে লাগলো। তখনই রুমের বাইরে থেকে ফারিয়া বলল, তানিয়া, জলদি দরজা খুলে বাইরে আয়, দেখে যা। তখন তানিয়া নীরবকে ছেড়ে দিয়ে গিয়ে দরজা খুলে দিল। তখন ফারিয়া ভেতরে এসে দেখে নীরব এখানে। তখন ফারিয়া তানিয়াকে বলল, কিরে তানিয়া, নীরব ভাইয়াকে এমন দেখাচ্ছে কেন? তখন নীরব বলল, আর বইলো না, শয়তান মাইয়া, বান্দর মাইয়া, এমন মেয়ে কখনো দেখিনি আমি। কি ডেঞ্জারাস, পিচ্ছি হলেও হেব্বি সাংঘর্ষিক মেয়ে। কি মাইক টাইম না দিল বাবা, হাড্ডি গুড্ডি সব নাড়িয়ে দিছে। কি মারছে আপনাকে? আমিও তাই ভাবছিলাম তানিয়া একটা কিছু করবে আপনাকে, কারণ যে রাগ দেখলাম তাই দৌড়ে আসছি। আসতে লেট হলো, আগে আসলে এত মাইর খেতে হতো না। তখন তানিয়া বলল, আগে আসলে একেও মারতাম, ভাগ্য ভালো ছিল না, দুজনেই মার খেতে হতো। ফারিয়া বলল, কেন, আমি কি করছি? তুই আমায় আটকিয়েছিলি এই বাহুবলীকে ইট নিয়ে যাওয়ার পথে, তাই মার দিতাম। বেশ করছি, তখন আটকিয়েছি। তখন নীরব বলে উঠল, সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন বাসায় যাই। যাও, কিন্তু যাওয়ার আগে শুনে যাও ওই মেয়ের সঙ্গে যেন তোমাকে না দেখি। ঠিক আছে, যেই মাইর দিছো মনে থাকলে যাবো না। আর দাঁড়াও একটু। তখন তানিয়া তার ব্যাগ থেকে টাকা নিয়ে বলল, এই নাও, এখানে 500 টাকা, ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে যাবে মনে করে। টাকা লাগবে না, থাক। টাকা নিবে নাকি আবার মার দিব? ঠিক আছে, নিচ্ছি। এত রাগ দেখাও কেন? আর একটা কথা, আগামীকাল সকালে আমার বাসায় আসবে। সকালে আমি পারবো না, কলেজ যেতে হবে। ঠিক আছে, আমি স্কুল থেকে আসার সময় যেন তোমাকে পাই। ঠিক আছে, এখন আমি যাচ্ছি। ঠিক আছে, যাও। তখন নীরব চলে গেল। বাসার বাইরে গিয়ে বলল, বাবারে বাবা, হাড্ডি হারিয়ে ফেলছে রে, শয়তান মাইয়া। বিয়ের আগে এমন দজ্জাল, বিয়ের পর কি হবে কে জানে। এমন গার্লফ্রেন্ড পাইছি, কথায় কথায় রোমান্টিক হয়ে যায়, আর কিছু হলে 1 কেজি রাগ দেখায়। ডাক্তার কাকু কই তুমি, আমি আইতাছি। তারপর নীরব সেখান থেকে একটা ওষুধের দোকানে চলে যায়। গিয়ে ওষুধ নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রুমে শুয়ে পড়ে। তখনই সুলতানা এসে বলল, ডিয়ার হবু বর, তোমার শাসন কিন্তু আমি পাইতেছি না। একটার থেকে বেঁচে আসতে না আসতেই আরেকটা জ্বালানোর জন্য এসে হাজির। শুনছো গো হবু বর, তোমার শাসন ছাড়া কেমন জানি খারাপ হয়ে যাচ্ছি। তোমার ভালোবাসা ছাড়া নিম পাতা হয়ে গেছি। তোমার রোম্যান্স ছাড়া কেমন জানি শূন্য হয়ে গেছি। জলদি ভালোবেসে নাও গো, কাছে টেনে আদর দিয়ে নিম পাতা দাও না গো, মিষ্টি করে। শালার কপাল আমার, এতদিন একটাও গার্লফ্রেন্ড খোঁজ নাই, এখন 2টা এসে হাজির। কি হলো, কথা বলছো না কেন? আমি এখন একটু ঘুমাবো, প্লিজ তুমি এখন যাও। কেন? আমি আসি তোমার উপর ঘুমাই? যাও তো প্লিজ, পরে এসো, ঘুম পাচ্ছে। ঠিক আছে, যাচ্ছি। তারপর সুলতানা চলে গেল।
নীরব চোখ বন্ধ করতে আবার তার ফোন বেজে উঠল। তখন নীরব বিরক্ত হয়ে তাকিয়ে দেখে একটা অপরিচিত ফোন নাম্বার। তখন নীরব ফোনটা রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে উত্তর নিয়ে ছেলের কণ্ঠে বলল, আপনি কি নীরব আহমেদ? জি, আপনি কে বলছেন? আপনার ফোন নাম্বারটা 3-4 দিন পাগলের মতো খুঁজে বের করছি। তা কিসের জন্য? আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে, প্লিজ একটু দেখা করবেন? আপনি কে সেটা বলেন। আমার নাম সুমন, বাসা ঢাকা উত্তরা। ঠিক আছে, কিন্তু কেন? আপনার সাথে কি সুলতানার বিয়ের কথা চলছে? কেন, কি হয়েছে? ফোনে বলা যাবে না। আপনি আগামীকাল ঠিক দুপুর 11টায় যমুনা ফিউচার পার্কের সামনে আসবেন, সব বলবো। যদি ভালো লাগে আমি দিব, তবুও বলা দরকার প্লিজ। ঠিক আছে, আমি আগামীকাল আসব। ধন্যবাদ ভাই, খুব খুশি হলাম। আমি অপেক্ষা করব। ঠিক আছে, আমি আসব। তাহলে এখন ফোন রাখছি, যা বলার সামনাসামনি বলবো। ঠিক আছে। তারপর ফোন কেটে দিল। তখন নীরব ভাবতে লাগলো, কি এমন কথা যা ফোনে বলা যাবে না? কিছু একটা সন্দেহ লাগছে। যাই হোক, আগামীকাল গেলে শুনতে পারবো। তখন নীরব আবার শুয়ে পড়ল। তখনই আবার ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে আর একটা অচেনা নম্বর। তখন নীরব ফোন রিসিভ করার পর ওপাশ থেকে বলল, ভাইয়া, আমি ফারিয়া। বলো, কি মনে করে কল দিলে? ভাইয়া, কিছু কথা বলার ছিল আপনাকে, যদি কিছু মনে না করেন। বলো। ভাইয়া, আমি তানিয়ার আম্মুর সাথে গতকাল কথা বলছি। তখন এই তানিয়ার আম্মু একটা কথা বলল, তার মেয়ে নাকি আগের চেয়ে খারাপ হয়ে যাচ্ছে, আর লেখাপড়ায় মন নেই। ক্লাসে গিয়ে প্রতিদিন টিচারের কাছে বকা খায়। অভিযোগ করছে তানিয়ার নামে তার আম্মুর কাছে। ক্লাসে গিয়ে পড়তে চায় না, মন থাকে অন্য জায়গায়, কিছু বললে শোনে না। যদি লিখতে বলে একটা, লিখে আরেকটা। তাই অভিযোগ করা হয়েছে, এমন করলে তাকে স্কুলে রাখবে না। তার আম্মু চিন্তার মধ্যে পড়ে গেছে। আপনি তো জানেন তানিয়া যে স্কুলে পড়ে খুব চাপে রাখে, আর খারাপ রেজাল্ট করলে স্কুল থেকেই বের করে দেয়, আর ভর্তি হওয়ার সুযোগ নেই। আপনাকে কিছু বলতে পারছে না। তানিয়াকে একটু চাপে রাখতে কেন এমন করছে? কিন্তু তানিয়া এখন আপনার প্রতি ডুবে গেছে, আপনার প্রেমে পড়ে সব ছেড়ে দিয়েছে, আর তার মন লেখাপড়ার মাঝে নেই। ভাইয়া, তাকে একটু লেখাপড়ার মাঝে মন বসান। সামনে ফাইনাল পরীক্ষা, এমন করলে ফেল করবে, আর তানিয়ার আম্মু সন্দেহ করবে, তখন আপনাদের সম্পর্ক মানবে না। কিছু একটা করুন। ঠিক আছে, কথা দিলাম, আগামীকালের পর থেকে তানিয়া আগের চেয়ে বেশি পড়ায় মন থাকবে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি রাতে কল দিব আবার, এখন রাখি। ঠিক আছে। তখন ফারিয়া ফোন কেটে দিল। আর নীরব তখন শুয়ে পড়ল। তখন নীরবের আম্মু আসলো তার কাছে, এসে বলল, নীরব বাবা, জেগে আছিস? তখন নীরব বলল, আম্মু, কেন, কি হয়েছে? কিছু কথা ছিল, ওঠ বাবা। তখন নীরব উঠে বসলো। আর তখন নীরব জিজ্ঞেস করলো, বলো, এখন কি বলবে? শোন বাবা, সুলতানার আর তোর বিয়ে আগামী 4 দিন পর হবে, সবাই মিলে আমরা ঠিক করেছি। নীরব তো এটা শুনে অবাক হয়ে গেছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে মনে হচ্ছে। নীরব বলল, কি বলছো তুমি এগুলো আম্মু? যা বলছি ঠিক বলছি, তোর বন্ধুদের সবাইকে বলে দিস। শোনো আম্মু, আমি এই বিয়ে করব না। জানি তো কেন করতে চাইছিস না। তোর লেখাপড়া শেষ হয়নি, কোনো চাকরি নিসনি এখনো, বউকে বিয়ে করে খাওয়াবি কি, এগুলো বলবি তো? আমি জানি সমস্যা নেই, তোর কিছু করতে হবে না। আগামী 4 দিন পর তোর বিয়ে, এটা মনে রাখিস। আর কিছু শুনতে চাই না তোর কথা। আরে এইগুলো না, আমার কথাটা আগে শোনো, তারপর তুমি বলো। তখন নীরবের আম্মু রাগী গলায় বলল, তোর আর কোনো কথা শুনতে চাই না। আমার কথাটা তো শুনবে। তখনই বাইরে থেকে নীরবের আব্বু ডাকলো নীরবের আম্মুকে। তখন নীরবের আম্মু চলে গেল। আর নীরব তখন মনে মনে ভাবলো, আমার কথার কোনো দাম নেই, বিয়ে করব আমি জীবনসঙ্গী আমার, অথচ আমার কোনো মত নেওয়ার প্রয়োজন মনে করে না। আমি এই সুলতানাকে কখনো বিয়ে করব না, দেখি কি করে বিয়ে দেয়। বিয়ে করলে তানিয়াকে করব। তখন নীরবের আবার মন খারাপ হয়ে গেল এই চিন্তা করে। তার আব্বু আম্মু যদি রাজি না হয় তানিয়ার সাথে বিয়ে দিতে,
তখন কি হবে? বিয়ে তারা ঠিক করে ফেলেছে, তাহলে তো এ বিয়ে ভাঙার কোনো উপায় নেই। কি করবে সে এখন? এখন হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কি করবে সে? চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। রাতে আর খাবার খেলো না নীরব। সকালে কারো ফোনে ঘুম ভেঙে যায় নীরবের। তখন তাকে দেখে সুমন। তখন ফোন রিসিভ করে বলল, বলো ভাই। কোথায় আপনি ভাই? আমি তো বাসায়, এখনো বের হইনি। জলদি আসেন, আমি অপেক্ষা করছি। ঠিক আছে, আমি এখনই বের হচ্ছি। এই বলে ফোন কেটে দিল নীরব। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বেজে গেছে। নীরব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলো। তখন নীরবের আম্মু বলল, কোথায় যাওয়া হচ্ছে? একটা বন্ধুর সাথে দেখা করতে। ঠিক আছে, জলদি ফিরে আসিস। বিকেলে বিয়ের মার্কেট করতে হবে, খাবার খেয়ে যাবি? না, বাহির থেকে খেয়ে নিব। ঠিক আছে। তারপর নীরবের আম্মু চলে গেল। নীরব চেয়েছিল এখন তানিয়ার কথা বলতে, কিন্তু তার আগেই চলে গেল তার আম্মু। তখন নীরব আর কিছু না বলে চলে আসলো বাসার বাইরে, মন খারাপ করে। তখন হেঁটে হেঁটে যাচ্ছিল। তানিয়ার বাসার কাছে যেতেই তানিয়ার সামনে পড়লো। স্কুলে যাচ্ছে তখন। নীরবকে দেখে তানিয়া দৌড়ে এসে বলল, আমার জান কোথায় যাচ্ছে? নীরব তখন মন খারাপ করে উত্তর না দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো। তখন তানিয়া আবার বলল, কি হলো বলো বলো, কোথায় যাও আমার জান? তখন নীরব মন খারাপ করে বলল, একজনের সাথে দেখা করতে যাচ্ছি। কি? কার সাথে? কে সে? ছেলে নাকি মেয়ে? সে ছেলে, তার নাম সুমন। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এমন মন খারাপ করে কথা বলছো কেন? কিছু হয়েছে তোমার? না, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। তুমি স্কুলে যাও, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটু হাসি দাও আমার জান, আমি দেখে যাই, না তো আমারও মন খারাপ থাকবে। পাগলি কোথাকার, যাও স্কুলে এখন। যাচ্ছি। তোমার এই হাসিটুকু যথেষ্ট আমার মন ভালো করার জন্য। তাহলে আমি যাচ্ছি। যাও। আসি তো তাহলে, স্কুল থেকে আসার সময় তোমাকে পাবো না। না, আসতে লেট হবে আমার। এখন তুমি যাও জলদি। ঠিক আছে, যাচ্ছি। তখন তানিয়া চলে গেল। আর নীরব তখন মন খারাপ করে হাঁটতে লাগলো। যতই হাসার চেষ্টা করুক, মন খারাপ থাকলে তা আরো কষ্ট দেয়। এখন তার আগের হাসির ফিলিংস আসে না। তার প্রিয় মানুষটিকে সে পাবে না, এই ভেবে আরো মন খারাপ হয়ে গেল। তখন চিন্তা করতে করতে একটা গাড়িতে গিয়ে উঠলো। কিছুক্ষণ পর তা যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর যমুনা ফিউচার পার্কের সামনে চলে আসলো। তখন নীরব সুমনকে কল দিল। রিসিভ করার পর বলল, আমি চলে আসছি। কোথায় আপনি? 1 মিনিট দাঁড়ান আপনি, আমি আসছি। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এই তো গেটের সামনে নীল শার্ট পরে দাঁড়িয়ে আছি। দেখতে পেয়েছি। তখন সুমন নীরবের সামনে আসলো আর বলল, আমি সুমন ভাই। আমি নীরব। চলুন রেস্টুরেন্টে কিছু খেয়ে নেই আগে, তারপর সেখানে বসে কথা বলা যাবে। ঠিক আছে, চলুন। তারপর একটু রেস্টুরেন্টে নিয়ে গেল, ভিআইপি ক্যাবিনে। সেখানে তারা আরো কিছু ফ্রেন্ডও আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিল। সেখানে আরেকটা মেয়ে আছে, তার বান্ধবী বলল। তারপর সবাই খেয়ে নিল। খাওয়া শেষ করে নীরব বলল, কিসের কথা জানি বললে, এখন বলো। ঠিক আছে বলছি, আমি বলি আপনি শুনেন, তারপর আপনি বলবেন। ঠিক আছে, বলুন। একদিন ফেসবুকে ঘোরাঘুরি করছি, তখনই মেসেঞ্জারে একটা মেসেজ আসে, আই লাভ ইউ লিখে। আমি খুব অবাক হয়ে গেছি এটা দেখে। একটা মেয়ের আইডি থেকে আসছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কেন লিখছে। তখন সে উত্তর দিল, ট্রাস্ট ডেয়ার এর পাল্লায় পড়ে এই মেসেজ দিতে হয়েছে। তখন আমি বুঝতে পারছি এটা মজা করছে। তখন তার সাথে কথা বলতে চাইছিলাম আরো, কিন্তু আর উত্তর দিল না। 3 দিন পর উত্তর দিল। তখন তার সাথে একটু কথা বললাম। একটু কথা বলতে বলতে প্রায় প্রতিদিন কথা হতো। তারপর আমরা এক পর্যায়ে বন্ধু হয়ে যাই। তখন একটা মজার ঘটনা ঘটে। আমি যে স্কুলে পড়তাম সেও সেই স্কুলেই পড়তো, এমনকি একই ক্লাসে আমরা, কিন্তু তার ফেসবুকে ছবি না থাকায় চিনতে পারেনি। আমরা তখন ক্লাস 9ম শ্রেণীতে পড়তাম। আর একটা কথা, আমার আইডিতে কোনো ছবি ছিল না। আমি নতুন খুলেছি আইডি, তাই চিনতে পারেনি। আমরা স্কুলেও ভালো বন্ধু ছিলাম। তখন তো
আরো ভালো বন্ধু হয়ে যাই। এই বন্ধুর সম্পর্ক থাকে 1 বছর। 10ম শ্রেণীতে ওঠার পর সে প্রপোজ করে। আমিও আর না করতে পারিনি, কারণ আমিও পছন্দ করতাম। তারপর আমাদের রিলেশন চলে 1 বছর। কলেজ যাওয়ার পর দুই পরিবারকে না জানিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেই আমরা। বন্ধুরা সাক্ষী আছে, এমনকি ছবি আছে, বিয়ের কাগজ আছে। সে বলছিল ভার্সিটিতে উঠলে সবাইকে বলবে বিয়ের কথা আমাদের, তাই আমিও আর কাউকে বলিনি। তারপর যখন কলেজে উঠি, কিছুদিন যাওয়ার পর আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। হঠাৎ করে এই কলেজ থেকে অন্য কলেজে চলে যায়। আমি হাজারবার চেষ্টা করছি কি হয়েছে জানার জন্য, কিন্তু বলেনি। জানেন, আমি এখন না ঘুমাতে পারছি, না খেতে পারছি, কিছু করতে পারছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। একদিন অনেক কষ্ট করে তার সাথে কথা বলি। সেদিন কি বলছে জানেন? বলছে তার নাকি আমাকে ভালো লাগে না, তাই চলে আসছে। তখন বিয়ের কথা বলছি, সে বলল এইগুলো কিছু না, আবেগে করেছে, ভুলে গেছে সে এই বিয়ে মানে না। আর যদি আমি মানি তাহলে বলছে সে ডিভোর্স দিবে। জানেন, খুব কষ্ট হয়েছে এই কথা শুনে। 1.5 বছর রিলেশন, বিয়ে করেছে আমার সাথে, আর সে 2 মিনিটে বলে দিল তার সাথে যেন যোগাযোগ করা না হয়, তাহলে সে মরে যাবে। আমি তাকে ছাড়া পারছি না থাকতে, অনেক ভালোবাসি তাকে। এই বলে সুমন কান্না করে দিল। তখন নীরব কথাগুলো শুনে বুঝতে পারলো সে অনেকটা ভালোবাসে, কিন্তু মেয়েটা তাকে ভালোবাসে না। আবেগে হয়তো ভালোবাসে, আর সে মন থেকে ভালোবাসে। তখন নীরব বলল, কান্না করো না, বুঝতে পারছি, কিন্তু সে মেয়েটাকে। আপনি যাকে এখন বিয়ে করতে যাচ্ছেন, সুলতানা। নীরব তো এটা শুনে অবাক হয়ে গেছে। তখন বলল, কি বলছো তুমি এইগুলা? সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না তো দাঁড়ান, আমরা বিয়ে করার সময় কাজী অফিসে ছবি তুলেছি, ভিডিও আছে, দেখেন। দাও তো দেখি। তখন সুমন 10টা ছবি বের করে দিল আর ভিডিও দিল ফোনে। তখন নীরব দেখে অবাক হয়ে গেছে, সত্যি এটা সুলতানা। নীরব বিশ্বাস করতে পারছে না সুলতানার বিয়ে হয়েছে। তখন নীরব বলল, ছি, এইরকম মেয়েদের জন্য বাকি মেয়েদের বদনাম হয়, আর ছেলেরা খারাপ হয়, সুইসাইড করে। আমি এখনো নিজেকে বিশ্বাস করাতে পারছি না এমনটা কি করে করতে পারে। আমি নিজেও জানি না কেন এমন করলো। যদি 1 মাসের রিলেশন থাকতো তাহলে বলা যেত কিছু একটা, কিন্তু এখানে তো 1 বছর বন্ধুত্বের সম্পর্কে জড়িয়েছে। তাহলে তো সবকিছু দুজনের মধ্যে জানা হয়ে গেছে, দুজন দুজনকে সহ্য করতে শিখে গেছে, তারপর সবকিছু জেনে রিলেশনে গিয়েছে। 1 বছর রিলেশন করে বিয়ে করে এমন একটা ডিসিশন নেয় কি করে? এখন একে যেটাই বলি না কেন মুখের ভাষায় সেটাই কম হবে। যেই মেয়েটা 1 বছর এত ভালোবাসা পেয়ে বিয়ে করে থাকিনি, সেই মেয়ে কি করে আমার কাছে থাকবে বিয়ের পর সারা জীবন? তার মানে এটাই বুঝতে পারা যায় সে আরেকজনকে আমায় ফেলে চলে যাবে। ভাই, কিন্তু আমি খুব ভালোবাসি, আমি থাকতে পারবো না তাকে ছাড়া। সে যেমনি হোক প্লিজ তাকে আমার করে দিবেন, আপনার পায়ে পড়ি। এই না না, ছিচি, কি করছো তুমি? এটা তুমি আমার বড়, আর তুমি আমার পায়ে ধরছো কেন? শোনো, আমি সুলতানাকে এমনিতেই বিয়ে করব না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে, সে আমায় আমার চেয়ে বেশি ভালোবাসে, আমি তাকেই বিয়ে করব। আমি এই সুলতানাকে কখনো বিয়ে করব না। আমি গিয়ে বিয়ে আজকেই ভাঙছি, তুমি পরে তার বাসায় গিয়ে যা করার কইরো। ধন্যবাদ ভাই, খুব খুশি হলাম। কিন্তু একটা কথা বলি তোমায়, যে মানুষটা তোমার এত ভালোবাসা পেয়েও ছেড়ে চলে গেছে, তোমার ভালোবাসা বুঝলো না, তাকে ফিরিয়ে নিয়ে আসলে সারা জীবন তুমি যে সুখে শান্তিতে থাকবে তার কিন্তু কোনো ঠিক নেই। কি করব ভাই, আমি তাকে ছাড়া একটি মুহূর্তের জন্য থাকতে পারছি না। তাকে ছাড়া একটু ভালো নেই, রাতে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, কিছুই করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাসটাও ঠিক মতো নিতে পারছি না। সে যেমনি হোক তাকে আমার প্রয়োজন। ভালোবাসা জিনিসটাই এমন, যার প্রতি একবার মায়ায় পড়ে যায় তাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। আচ্ছা, তোমার ছবিগুলো আর ভিডিওগুলো লাগবে, আমার বিয়ে ভাঙতে দিতে পারবে? নিয়ে যান, সমস্যা নেই। তারপর নীরব ভিডিও আর ছবিগুলো নিয়ে আরো কিছুক্ষণ কথা বলে আড্ডা দিয়ে বিদায় নিয়ে চলে আসলো সেখান থেকে। তারপর একটা গাড়িতে উঠে ভাবতে লাগলো, এখনই গিয়ে বিয়ে ভাঙতে হবে, নয়তো সমস্যা হবে আরো। তখন ভাবতে ভাবতে চলে আসলো। দুপুর হয়ে গেছে। গাড়ি থেকে নামতেই নীরবের ফোনে কল আসলো। তানিয়া কল দিয়েছে। তখন নীরব ফোন রিসিভ করে বলল, আজ স্কুলে তাহলে যাওনি, তুমি আবার ফিরে আসছো? তখন ওপাশ থেকে তানিয়ার কান্না করার শব্দ আসতে লাগলো।
নীরব তো অবাক হয়ে গেছে। নীরবেরও তখন কিছুটা খারাপ লাগতে শুরু করলো। তখন বলল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি ফাঁসি দিয়ে মরতে যাচ্ছি। নীরব এটা শোনা মাত্র মনে হচ্ছে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। মনে হচ্ছে ছুরির আঘাতে বিচ্ছিন্ন করে ফেলছে তার বুকটা। তখন নীরব অবাক হয়ে বলল, কি কি বলছো তুমি? ঠিকই বলছি। তুমি এমনটা করতে পারলে আমার সাথে? আমি কি করলাম তোমার সাথে যার জন্য এমন করছো? তুমি নাকি আমায় ভালোবাসো? নিজের চাইতে বেশি ভালোবাসি। মিথ্যা কথা বলছো। সত্যিই যদি ভালোবাসতে তাহলে সুলতানাকে বিয়ে করতে না। তখন নীরব বুঝতে পারলো তানিয়া জেনে গেছে। তখন নীরব বলল, কে বলছে তোমাকে সুলতানাকে বিয়ে করব? আমি কি একবারও তোমাকে বলছি সুলতানাকে বিয়ে করব? তুমি আর কি বলবে? তোমার আব্বু আম্মু সবাই রাজি, বিয়ে ঠিক করে ফেলেছে। তাহলে আর তুমি না বললে কি হবে? হয়তো আমার কষ্ট হবে বলে বলতে চাওনি। দূর, ফালতু কথা রাখো। আমি বিয়ে ভাঙতে যাচ্ছি। তুমি বললেই বিয়ে ভেঙে দিবে? কখনো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে এক্ষুনি মরে যাব। পাগলামি করো না প্লিজ। আমি বললাম তো বিয়ে ভাঙতে যাচ্ছি। কোথায় তুমি এখন? আমি সিলিং ফ্যানের মাঝে ওড়না বেঁধে একটা চেয়ার টেনে গলায় ওড়না দিয়ে দাঁড়িয়ে আছি আর কথা বলছি তোমার সাথে, আর আপেল খাচ্ছি। মরার আগে একটু খেয়ে যাই। শুনছো মেয়ের কথা? তোমাকে সামনে পাই তারপর দিব মাইর। আমি শুধু তোমার, আর কারো না। বিশ্বাস রাখো তুমি আমারই হবে। দাঁড়াও, আপেলটা একটু খেয়ে নেই। তুমি কেমন মানুষ বলো তো? ওড়না বেঁধে ফাঁসি দিতে গেছে, আবার আপেল সাথে নিয়ে গেছো খেতে। তো কি করব? খিদে পেয়েছে, পরে যদি খিদে পায়। পাগল কোথাকার। শোনো, একটা কাজ করো, তুমি বাসার বাহিরে আসো। রুমের ভেতরে আম্মু চিল্লাচিল্লি করছে, বাইরে গেলে মাইর দিবে। তাহলে তুমি বলো, যদি আমার সাথে বিয়ে দেয় তাহলে ফাঁসি দিবে না? যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকো, মেনে নিলে তারপর আমায় ফোন দাও। কিন্তু আম্মু তো জানে তোমার বিয়ে ঠিক হয়েছে। তুমি বলো ভেঙে গেছে বিয়ে। ঠিক আছে, বলছি। শয়তান কোথাকার, কত বড় সাহস, গিয়ে মরতে বসে আছে। তো কি করব আমি? তুমি গিয়ে সুলতানাকে বিয়ে করবে, আদর করবে, রোম্যান্স করবে, আর আমি কি করব? আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো? তাই এমন করছিলাম। আমি আসি একবার, তারপর বোঝাচ্ছি। এখন তোমার আম্মুকে বোঝাও। ঠিক আছে। তারপর তানিয়া ফোন কেটে দিল। নীরব তখন বড় একটা নিঃশ্বাস নিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো। তানিয়ার বাসার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। 20 মিনিট দাঁড়িয়ে রইল। তখন নীরবের ফোনে কল আসলো তানিয়ার। তখন তানিয়া বলল, আম্মু আব্বু রাজি হয়েছে। ঠিক আছে, তুমি বলো আব্বু আম্মু আগামীকাল আসবে তোমার বাসায় কথা বলতে। ঠিক আছে, কিন্তু তুমি একটু আসো। আমার বাসায় যেতে হবে, বিকেল আসার চেষ্টা করব। ঠিক আছে। তারপর নীরব ফোন কেটে সেখান থেকে চলে যায় তার বাসায়। গিয়ে দেখে সবাই একসাথে বসে কথা বলছে তার আম্মুর রুমে। তখন নীরব মনে মনে বলল, সবাই যেহেতু আছে একসাথে, তাহলে এখনই বলার সময়। তারপর আর কিছু না ভেবে নীরব সেই রুমে চলে যায় সবার সামনে। তখন নীরবের আম্মু দেখে জিজ্ঞেস করলো, তুই আসছিস বাবা? আম্মু আসছি। আয় বসে পড় এখানে। বসছি। তখন নীরব বসার পর সুলতানের আম্মু জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি বাবা? এই তো কিছু বন্ধুদের সাথে দেখা করতে। ও আচ্ছা, সকালে কিছু খেয়েছিস? খেয়েছি। আন্টি, আমি সুলতানাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই আপনাদের সবার সামনে। ঠিক আছে, বলো। তখন নীরবের আম্মু বলল, কি জিজ্ঞেস করবি? কিছু কথা জিজ্ঞেস করব এমনি। তখন নীরব সুলতানাকে জিজ্ঞেস করলো, সুলতান একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দিবে। তখন সুলতানা বলল, বলো কি বলবে? মিথ্যা কথা বলবে না, যা বলবো সত্যি উত্তর দিতে হবে সবার সামনে। তখন নীরবের আম্মু বলল, কি বলছিস তুই? কি বলবে সত্যি কথা? কিছুই বুঝতে পারছি না। চুপ করে থাকো, সব জেনে যাবে। ঠিক আছে। তখন নীরব তাকিয়ে দেখে সুলতানা কিছুটা ঘাবড়ে গেছে, হয়তো বুঝতে পারছি কিছুটা। তখন নীরব বলল,
কি হলো বলো, উত্তর দিবে? সুলতানা চুপ করে রইল। তখন সুলতানার আম্মু বলল, তোকে কি জিজ্ঞেস করেছে বল। তখন সুলতানা বাধ্য হয়ে বলল, বলো কি বলতে হবে। বলছি। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি কাউকে ভালোবাসো কি না? তোমার বয়ফ্রেন্ড আছে? তাহলে বলো, তুমি যদি ভালোবেসে থাকো কাউকে, আমি হেল্প করব তোমায় এবং তার সাথে মিলিয়ে দিব। সুলতানা এটা শুনে চুপ করে রইল। সবাই নীরবের কথা শুনে অবাক হয়ে গেছে। তখন নীরবের আম্মু বলল, কি বলছিস তুই? চুপ করো আম্মু, এটা আমার জীবনের ব্যাপার। আমি যাকে নিয়ে বাকিটা জীবন কাটাবো, ভালোবেসে আগলে রাখবো, সে যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে তাকে আমি যতই ভালোবাসা দেই না কেন সে সুখী হতে পারবে না আমার সাথে। তাই আমি জিজ্ঞেস করছি। তখন নীরবের আম্মু চুপ করে রইল। আর তখন নীরব সুলতানার দিকে তাকিয়ে দেখে সে নিচের দিকে তাকিয়ে আছে চুপ করে। তখন নীরব বলল, কি হলো সুলতানা, বলো, সত্যি কথা বলো, তোমাকে কেউ কিছু বলবে না। আর যদি মিথ্যা বলো তাহলে সেটা তুমি সারা জীবন আফসোস করবে। না পারবে নিজে সুখী হতে, আর না দিবে কাউকে সুখী হতে। দুটি জীবন তখন ভেঙে যাবে। সত্যি, কাউকে ভালোবাসলে বলে ফেলো। তখন সুলতানা আস্তে আস্তে বলল, আমি একজনকে ভালোবাসি। নীরব তো আগেই জানে, তাই সে অবাক হয়নি। সুলতানার আম্মু, নীরবের আম্মু সবাই অবাক হয়ে যায় এটা শুনে। তখন সুলতানার আম্মু বলল, ভালোবাসে কি বলছিস তুই এগুলা? আমি একজনকে ভালোবাসি। আমাদের রিলেশন 1 বছর হয়েছে এবং আমরা লুকিয়ে বিয়ে করে নিয়েছি। এটা শুনে আরো অবাক হয়ে গেছে সবাই। তখন নীরবের আম্মু বলল, কি বলছে এইগুলা সুলতানা? তখন সুলতানার আম্মু রেগে গিয়ে চড় দিল আর বলল, ছি, তুই এটা করতে পারলি আমার মেয়ে হয়েছি। এই বলে আবার সুলতানাকে মারতে যাবে। তখন নীরব বলল, দাঁড়ান আন্টি, আর মারবেন না। সব দোষ শুধু সুলতানার না, আপনারও আছে। আপনি বিয়ে ঠিক করার আগে একবার জিজ্ঞেস করেছেন তার কাউকে পছন্দ আছে কিনা? মা আর মেয়ের সম্পর্ক কেমন জানেন? বেস্ট ফ্রেন্ডের মতো। আপনি তো তাকে কাছেই রাখতেন না। আমি শুনেছি আপনি নাকি সুলতানাকে অতিরিক্ত প্রয়োজন ছাড়া বেশি কথা বলতেন না। সত্যি? তখন সুলতানার আম্মু চুপ করে রইল। তখন নীরবের আম্মু বলল, কি বলছিস তুই? আর তুই কি করে জানলি? আঙ্কেল সেদিন আমায় বলেছে সুলতান আসার পর আমায় ফোন করে জিজ্ঞেস করছিল তারা গিয়েছে কিনা। তখন কথায় কথায় বলে দিছে। মা মেয়ের সম্পর্ক এমন থাকবে কেন আন্টি? সুলতানা তো আপনার মেয়ে, তাহলে প্রয়োজনের সময় কেন আছে? সুলতানাকে একটু ঢেকে ফ্রি টাইমে কথা বলতে পারে না নাকি? সারাদিন ব্যস্ত থাকেন আপনি। যদি তার সাথে কথা বলতেন, ফ্রি হতেন, তাহলে সব কিছু বলতো। কিন্তু এখন বলতে পারিনি ভয়ে। যখন মেয়ে শ্বশুরবাড়ি যাবে তখনই বাড়িতে অনুভব করতে পারবেন, তাছাড়া আপনি আর বুঝতে পারবেন না। সুলতানার আম্মু চুপ করে রইল। তখন নীরব সুলতানাকে বলল, আচ্ছা সুলতানা, তোমার আম্মুর কথা থাক, তুমি বলো, তুমি তাহলে সেদিন তোমার বয়ফ্রেন্ডকে এইগুলো কথা বলে আসছো কেন? আসলে কিছুদিন আগে আম্মুর হার্টের সমস্যা হয়েছে। ডাক্তার বলছে কোনো অতিরিক্ত চিন্তা না করতে, আর বেশি যাতে প্রেশার না দেওয়া হয়, সবসময় খুশি থাকতে, তাকে খুশি রাখতে। যখন আম্মু বলল তখন আর না করতে পারলাম না। যদি আমার এই কথা শুনে কিছু হতো, তাই ভয়ে বলতে পারিনি। বাহ, দেখলেন আপনার প্রতি কতটুকু ভালোবাসা তার মনে। নিজের ভালোবাসাকে মেরে ফেলেছে আপনার খুশির জন্য। তখন নীরবের আম্মু বলে উঠল, সে তুই এমন হলি কি কবে থেকে? নিজের মেয়ের সঙ্গে এমন কথা না বলে কি থাকিস? আম্মু তুমি কিন্তু বিয়ের জন্য আমার মত নাওনি। আমার কি কাউকে পছন্দ থাকতে পারে না? সরি বাবা, বুঝতে পারছি কারোর মনের বিরুদ্ধে যাওয়া ঠিক না। বিয়ের জন্য দুই পরিবারের শুধু রাজি থাকতে হয় না, তার সাথে দুজনের মনের মিল থাকতে হয়। এই তো বুঝতে পারছো। তখন সুলতানার আম্মু সুলতানাকে বলল, আমার ভুল হয়েছে মারে, ক্ষমা করে দিস। তখন সুলতানা বলল, জি আম্মু, তুমি কেন ক্ষমা চাইছো? মা কখনো মেয়ের কাছে ক্ষমা চায়? মা যত কিছুই করুক সেটা তার সন্তানের ভালো। তখন সুলতানার আম্মু সুলতানাকে জড়িয়ে ধরল। সুলতানা তখন অনেক খুশি হলো। তখন সুলতানার আম্মু নীরবের আম্মুকে বলল, সরি বান্ধবী, তোর ছেলের সঙ্গে বিয়ে হলো না আমার মেয়ের। তুই আরেকটা মেয়ে দেখে বিয়ে দে। এখন আরেকটা মেয়ে কোথায় পাই?
নীরব বলল, আছে আম্মু, আমি তাকে ভালোবাসি। রহিম চাচার মেয়ে তানিয়া। নীরবের আম্মু বলল, কিন্তু তারা কি রাজি হবে? সবাই রাজি আছে। এখন তুমি কথা বলে দেখতে পারো। ঠিক আছে, আজ রাতে গিয়ে কথা বলবো। নীরব এটা শুনে খুব খুশি হলো। তখন নীরবের ফোনটা বেজে উঠল। তারপর নীরব রুম থেকে এসে ফোনটা নিয়ে দেখে সুমন। তখন ফোন রিসিভ করার পর সুমন বলল, ভাই তারপর কি খবর? খবর একেবারে ভালো। তোমার ছবি ভিডিও কিছু লাগেনি বিয়ে ভাঙতে। সুলতানা সত্যি কথা বলে দিয়েছে। আমি জিজ্ঞেস করছি, পরে আর তোমাকে ভালোবাসে বলছে। তার আম্মু রাজিয়াস তোমাকে ফোন করে বলবে তোমার আব্বু আম্মুকে নিয়ে আসতে। সত্যি ভাই এটা বলেছে? ও ভাই, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। কিন্তু ভাই, সেদিন আমায় এই কথাগুলো বললো কেন? তার আম্মু হার্টের রুগী, তাই বলতে সাহস পাইনি, তাই তোমাকে বলছে না করছে। আমি বুঝতে পারছি সে মিথ্যা কথা বলেছে, তার চোখ আমায় বলেছে। ভাই, সুলতানা কল দিয়েছে আমায়, প্লিজ একটু কার্টুন ফোনটা, কথা বলি, তারপর আমি আবার কল দিচ্ছি। ঠিক আছে ভাই। তারপর নীরব ফোন কেটে দিল আর তার রুমে চলে গেল। রুমে যাওয়ার পর তানিয়া কল দিল। নীরব ফোন রিসিভ করে বলল, কি বলো? বিয়ে ভাঙছো? না, জোর করে বিয়ে দিবে আমায় বলছে। তাহলে আমিও এক্ষুনি ফাঁসি দিচ্ছি আপেল খেতে খেতে। এই না না না, এমন করো না, বিয়ে ভেঙে দিয়েছি। শয়তান, তাহলে মিথ্যা কথা বলো কেন? আম্মু আজ রাতে যাবে তোমার বাসায় কথা বলতে। তখন তানিয়া খুশি হয়ে বলল, সত্যি? সত্যি। আচ্ছা, ফাঁসি দিতে গেলে আপেল খেতে হয় কেন তোমার? যদি পরে খিদে পায় তখন আপেল পাবো কোথায়? শয়তান মাইয়া, মরার পর আবার খিদে পায়? আচ্ছা ফোনটা রাখো, আম্মু আসছে, দেখি কি বলে। তারপর ফোন কেটে দেয়। আর নীরবের আম্মু কাছে এসে বলে, সুলতানারা চলে যাবে এখনই। ছেলেরা নাকি আজ বিকালে আসবে তাদের বাসায়, তাই এখনই চলে যাবে। একটু কষ্ট করে একটা গাড়ি নিয়ে আয় তো। ঠিক আছে, তুমি যাও। তারপর নীরবের আম্মু চলে গেল। আর সুলতানা তখন নীরবের রুমে এসে বলল, ধন্যবাদ আমায় মিলিয়ে দেওয়ার জন্য আমার মনের মানুষটির সাথে। আর আমি আমার মনের মানুষকে পেয়েছি। কে সেটা? ওই যে পিচ্চি মেয়েটা, ছাত্রী যে। তখনই সুলতানাকে ডাকলো পাশের রুম থেকে। সুলতানা চলে গেল। নীরব তখন উঠে বাইরে চলে গেল, একটা সিএনজি নিয়ে আসলো গিয়ে। তারপর সুলতানারা দুপুরের খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আর বলে গেল সবাইকে যেতে। তারপর চলে গেল তারা। যাওয়ার পর নীরব তার রুমে চলে যায় বিকেলে। এরপর পড়াতে যায়নি। সন্ধ্যায় তার আম্মু আব্বু নীরব গেল তানিয়ার বাসায়। যাওয়ার পর তানিয়ার আম্মু আব্বুর সাথে কথা হলো, বিয়ে আরো 1 বছর পর হবে, আপাতত কাবিন করে রাখবে বলল। তাই আজই কাজী নিয়ে আসলো আর কাবিন করে রাখলো। তখন তানিয়া তার আম্মুকে বলল, আম্মু আমরা একটু আসছি কথা বলে। তারপর নীরবকে নিয়ে তানিয়া তার রুমে চলে যায়। যাওয়ার পর নীরব বলে, আমার কিছু কথা আছে, তোমাকে কি শর্ত দিব? ঠিক আছে বলো, কি শর্ত? সব রাজি। আজকের পর থেকে আর এমন পাগলামি করতে পারবে না। লেখাপড়ায় মন দিতে হবে, অমনোযোগী হওয়া যাবে না। সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ঠিকমতো খাবার খেতে হবে। এত রাত জেগে থাকতে পারবে না। আমাদের কথা রাত 10টা পর্যন্ত হবে, তার বেশি রাত হওয়া যাবে না। এবং আর বেশি কিস করতে পারবে না। তানিয়া এগুলো শুনে অবাক হয়ে গেছে। তখন বলল, তাহলে আমি থাকবো কি করে? বিয়ের আগ পর্যন্ত এমনই চলবে। বিয়ের পর তুমি যত রোমান্স করতে পারো, কিস করতে পারো, বাধা দিব না। কিন্তু এখন কিস করলে একবার। তার মানে আর কিস করতে পারবো না? ঠিক আছে, আমি সব কিছু রাজি, কিন্তু আমার 3টা শর্ত আছে এখন। বলো কি শর্ত? প্রথম শর্ত, ভুলেও কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। ঠিক আছে, পরের শর্ত? প্রতিদিন সকালে আমায় নিয়ে যাবে স্কুলে এবং নিয়ে আসবে। সকালে যাওয়ার সময় কিস করতে দিতে হবে এবং রাতে এসে দিবে, তাহলে আর লাগবে না কিছু। ঠিক আছে, পরের শর্ত? দাঁড়াও বলছি।
তখন তানিয়া গিয়ে তার রুমের দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলল, কি হলো, দরজা বন্ধ করলে কেন? তখন নীরবকে খাটে ধাক্কা দিয়ে ফেলে বলল, এখন আমি রোম্যান্স করব, কোনো বাধা দেওয়া যাবে না। এই না, এখন না, বিয়ের পর প্লিজ, এমন কিছু করো না। তোমার কোনো কথা আমি শুনবো না, এখন আদর নিয়ে নিতে হবে। চুপ, একদম চুপ। এই বলে তানিয়া নীরবের বুকে উঠে বসে ওড়না ফেলে দিয়ে নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। কিছুক্ষণ পর পাগলের মতো কিস করতে লাগলো তানিয়া। এক পর্যায়ে দুজনে কন্ট্রোল হারিয়ে ফেলে। আর বিয়ের আগে বাসর, না আর বলা যাবে না, লজ্জা লাগে।